যেমন লুচ্চা ছিলে এখনো তেমনই আছো। আচ্ছা, এইসব তোমার সাথে করবো না, তাহলে কি আরেকজনের সাথে করবো? আমার সাথেই করবে। ধীরে ঠান্ডা হয়ে করো। আমার এত ধৈর্য নাই, বউয়ের সাথে করবো, তাড়াতাড়ি করবো। লুকিয়ে করার তো কিছু নেই। বুঝেছি লুচ্চা সাহেব, আপনার মাথায় ইয়ে করা ছাড়া আর কিছুই নেই। প্লাজো খুলে আমার কাছে আসো, আদর করবো তোমাকে। একটু সবুর কর, আমি সবকিছু খুলে দিচ্ছি। কই দেখি তো ওখানে ওটা কি? আবার ওখানে এমন করে তাকিয়ে কি দেখো? তুমি এত সুন্দর আর কিউট কেন বলো তো? কে বলেছে আমি সুন্দর আর কিউট? কি আবার বলবে? তোমার বরটা বলেছে। আসছে আমার বর হতে, বাজে ছেলে একটা। বাজে ছেলেটাকে তো শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হলে, তাহলে এখন বর বলতে পারবে না কেন? আমি কিন্তু একবারও বারণ করিনি যে তোমাকে বর হিসেবে মানবো না। আচ্ছা শোনো না। আরে বাবা হ্যাঁ শুনছি তো, আজকে শুধু তোমার কথাই শুনবো। বলো কি বলবে? সত্যি কিন্তু তুমি অনেক সুন্দর, তার উপর আজকে আরো বেশি সুন্দর লাগছে জান। কিন্তু আগে তো এমন করে বলনি। কেমন করে বলিনি? আগে তো প্রত্যেকদিনই বলতাম, কিন্তু তুমি আমাকে পাত্তা দিতে না। আরে বাবা এমন করে বুকের মধ্যে নিয়ে তো কখনো বলিনি, তাই বলছি। আমি কি তোমাকে বুকে নিতে চাইনি বলো? কিন্তু তুমি তো আসতে চাও না। তার উপরে তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দিতে, কেমন নাক সিটকে সরে যেতে। এটা কি আমার দোষ ছিল যে আমি তোমাকে বুকে নিতে চাইনি? আমি চাইনি আমার ভালোবাসাটা অপবিত্র হোক, নোংরা হয়ে যাক, তাই তোমাকে এই কাছে আসতে দেইনি। তার মানে তুমি বলতে চাইছো আমি বাজে ছেলে, যে তোমার সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলতাম তোমার কাছে আসলে? আরে বাবা তুমি এমন করে ভাবছো কেন? আমি সেটা বলিনি। দেখো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাছে আসতেই পারে, কিন্তু এটা তো আর বিয়ের আগে কাউকে স্পর্শ করাটা ঠিক না। যেন ভালোবাসাটাই যেখানে অবৈধ ছিল, তারপরও আমরা দুজন দুজনের প্রেমে পড়েছিলাম, ভালোবাসতে বাধ্য হয়েছিলাম। তাই আমি চাইনি আমাদের ভালোবাসাটা অপবিত্র হোক। তারপর যদি আমরা দুজন দুজনের কাছাকাছি আসি, আমি তোমার কথা বাদ দিচ্ছি। তুমি তো জানো আমি কতটা ইমোশনাল, আর তোমার কাছে আসলে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি, তখন তোমার কিছু ভুলভাল কিছু একটা করে ফেলি, তখন তো তুমি আমাকে আটকে রাখতে পারবে না, আর তুমিও সেটা না দিয়ে পারতে না, তাই না বলো? আর বিয়ের আগে যদি এমন কিছু হতো, তাহলে তো সেটা একটা না একটা সময় জানাজানি হয়েই যেত। তাই আমি তোমাকে কাছে আসতে দেইনি। না সেটা ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আর আমার উপর কি তোমার এইটুকু বিশ্বাস ছিল না যে আমি ওরকম কিছু করব না? ছিল বলে তোমাকে এত বেশি ভালোবেসেছি আর তোমার কাছে এসেছি, আর তোমাকে যেন পার্মানেন্ট স্বামী হিসেবে পাই, ওই জন্য আমি এমন কিছু করিনি। তাতে হয়তো তোমাকে হারিয়ে ফেলতাম, কিন্তু এখন তো সারা জীবনের জন্য পেয়ে গেছি। এখন তো তুমি লাইসেন্স পেয়ে গেছো, তাই যত খুশি আমাকে আদর করতে পারো, নিজের বুকে রাখতে পারো, সময় দুষ্টুমি করতে পারো, তাতে কিন্তু কোনো বারণ নেই। একটা কথা, সময় সুযোগ বুঝে দুষ্টুমি করবে, কেমন? সবার সামনে আমার কিছু করো না যার জন্য আমাকে লজ্জায় পড়তে হয়। এই তুমি এত সব সময় লজ্জা পাও কেন বলো তো? আমার কাছে এখন তোমার কিসের লজ্জা? বিয়ের আগে সেটা না হয় মেনে নিলাম, কিন্তু এখন আবার এত লজ্জা কিসের? হ্যাঁ জানি না, আমার না অনেক লজ্জা লাগছে এখন। বললাম আর তোমার লজ্জা শুরু হয়ে গেল। দেখো এখন কিন্তু ঢং দেখিও না, তাহলে আমি সেটা বিশ্বাস করব না, আর তোমার কথা শুনবো না। তুমি আমাকে এমন করে বলতে পারলে আমার কি লজ্জা লাগতে পারে না বলো? আরে কিন্তু তুমি যেটা ইচ্ছা করে বলছো, যেন আমি তোমাকে আদর না করি, তোমাকে ভালোবেসে নিজের করে না নিই, সেজন্য, তাই না? বাবু তুমি এমন করে বলতেছো কেন? আমি কি একবারও সেই কথা বলেছি? আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবেসে তোমাকে কাছে পেতে চাই, তাহলে তুমি এমন ভাবো কেন জানটা? তাহলে বলছো কেন যে লজ্জায় শেষ হয়ে যাচ্ছ? তোমার লজ্জাটা একটু বেশি। আরে বাবা আমি লজ্জা বেশি পাই, তাই তোমার কাছে বললাম। নাকি বলাটা আমার ভুল হয়েছে বলো? ওকে বুঝতে পারছি। এখন আমাকে কি করতে হবে লজ্জাটা দূর করার জন্য? তোমার থেকে দূরে সরে যেতে হবে? সাগর এমন কথা বলতেই মিথিলার মুখের দিকে অসহায় ভাবে তাকালো। তারপর সাগর একটু মুচকি হাসতেই মিথিলা ওর মুখের একপাশে হাত দিয়ে বলতে লাগলো, বাবু তুমি আমার সাথে মজা করতেছো তাই না? দেখো তুমি যদি এমন মজা করতে থাকো তাহলে আমি সত্যি কান্না করে দেবো। দেখো আরে বাবা কান্না করার মতো কি বললাম? এতে এত কান্না করার কি আছে? আর শোনো, তোমার সাথে দুষ্টুমি না করলে আমি কার সাথে করবো বলে? যা দুষ্টুমি করার হলে করো, কিন্তু এমন দুষ্টুমি করবে না যার জন্য আমি লজ্জায় শেষ হয়ে যাই, বুঝেছো দুষ্টু? তাহলে আর কি তোমার লজ্জাটা দূর করে দেই কি বলো? কিন্তু কিভাবে? কিভাবে আবার? আদর করে? নাকি তুমি সেটা বুঝতে চাইছো না? নাকি আমার আদরটা তোমার চাই না বলো? না না আমি তেমনটা বলিনি, কিন্তু আদর করলে যে লজ্জা ভেঙে যায় জীবনের প্রথমবার শুনলাম।
আগে কি আমাদের বিয়ে হয়েছিল নাকি? তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি রোম্যান্স করেছো, যার জন্য তুমি বুঝতে পারবে। ফাজিল একটা, কিছু উল্টাপাল্টা কথা বলে। ফাজিলের কি হলো? তাহলে তুমি বলছো বুঝতে পারোনি, আর প্রথমবার শুনছো। এগুলো শোনার কি আছে? এগুলো তো জানতে হয়, তাই না? কি জানতে হয়? কি জানতে হবে আবার? বাসরাতে কি কি হয়, বাসরাতে স্বামী তার স্ত্রীর সাথে কি করে, কিভাবে আদর করে, সেটা তো তুমি জেনে আসবে। নাকি তোমার কোনো বান্ধবীর বিয়ে হয়নি যে তুমি জানতে চাওনি? হয়েছে, আর আমাকে বলেও দিয়েছে। তাহলে ঢং করছো, তাই না? দেখো তো, ঢং দেখে কোনো লাভ হবে না। আজকে তোমাকে আমি আদর না করে কিন্তু ছাড়বই না। আমি কি বারণ করেছি তোমাকে আদর করতে? তুমিও না। তাহলে কি বলো, শুরু করে দেই, তাই না? রাত তো অনেক হয়ে গেছে, এখন আদর না করলে রাতে আরো কয়েক রাউন্ড করতে হবে। কয়েক রাউন্ড মানে? তুমি এত পারবে কি করে আদর করতে? জীবনের প্রথমবার বউকে কাছে পেয়েছি, একবারে কি হয়, কয়েকবার আদর করতেই হবে, তাই না? আর বিয়ের আগে তো একটা কারো কাছে আসতে দাওনি, সেটা সুদে আসলে আজকে শোধ করবো। হাজিল একটা, বাজে ছেলে একটা, মুখে কিছু আটকায় না, তাই না? সব সময় শুধু উল্টাপাল্টা কথা বলো। একটুও তোমার মুখে লাগাম নেই। বিয়ের আগেও এমনটা করেছো। ফোনে কি সব উল্টাপাল্টা কথা বলতে, যার জন্য আমার কি এমন উল্টাপাল্টা কথা বলতো? কি এমন উল্টাপাল্টা কথা বলতাম? আর তাতে তোমার কি হতো বলো? না, কিছু না, এমনিতেই বললাম। তোর মধ্যে কি হতো একটাবার বলো না, কলিজা। ফাজিল ছেলে সবকিছু বুঝতে পারে, এই জিনিসটুকু বুঝতে পারো না? এসব উল্টাপাল্টা কথা বলতে গায়ের মধ্যে কেমন করে, কেমন অনুভূতি হয় শরীরের মধ্যে। কি অনুভূতি হয় সেটা তো বলবে। তুমি কিছু বলো না, শুধু অর্ধেক কথা বলে শেষ করে দাও। কি হতো আমাকে একটু বুঝিয়ে বলো। আজকে এমনটা হলে বলো, আমি আজকে ঠিক করে দিব, দেখো। কিন্তু কিভাবে ঠিক করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কিভাবে আবার? তোমাকে আদর করে নাকি তুমি আমার আদরটা চাও না? তুমি সব সময় জায়গায় বলছো শুধু আদর করে সবটা ঠিক করে দিবে। আদর করলে কি সব ঠিক হয়ে যায়? তাহলে তো তোমার কাছে আমি আগেই আদর চাইতাম, বলো। আগে চাওনি কারণ ওই যে বললে আমাদের আগে বিয়ে হয়নি, তাই চাওনি। কিন্তু এখন তো বিয়ে হয়েছে, এখন যা হবার না যাও। আজকে তো আমি তোমাকে আদর করেই ছাড়বো, আর তুমি আমাকে কি করে আটকাও সেটাও তো দেখবো। আমি কি একটাবারও বলেছি তোমাকে আটকাবো কিংবা বাধা দিব? আমি কখনো এমনটা বলিনি, বুঝেছো? তাহলে আর কি? তাহলে রোমান্সটা শুরু করি, কি বলো? তুমি দেখছি আমাকে লজ্জায় না ফেলে তোমার শান্তি হবে না। তাড়াতাড়ি না, ফাজিল একটা। সাগর একটা মুচকি হাসি দিয়ে মিথিলাকে আরো অনেকটা কাছে টেনে নিল। ওর বুকের উপর দুই হাত রেখে তারপর ওর চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যার জন্য মনে হচ্ছে এভাবে যদি অনন্তকাল ওরা কাটিয়ে দিতে পারত, সেটা হয়তো ওদের ভালোবাসার মধ্য দিয়ে কেটে যেত। 5 মিনিট এভাবে তাকিয়ে থাকার পর একটা সময় থাকতে শুরু করেছে। সাগর খেয়াল করলো আস্তে আস্তে মিথিলার গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া কেমন যেন কাঁপতে শুরু করেছে, যার জন্য সাগর ও ঠোঁটের স্বাদ নেওয়ার জন্য অপেক্ষা করতে পারল না। ওদের 4 ঠোঁট এক করে দিল। সাথে সাথে মিথিলা চোখ জোড়া বন্ধ করে নিল, আর কেমন যেন ওর সাথে রেসপন্স করতে লাগলো। আজকের এই ভালোবাসায় মিথিলা নিজেকে রোমান্টিক আত্মসমর্পণ করেছে, তাতে হয়তো সম্পূর্ণ করে দেবে। সাগর মিথিলার ভালোবাসা আস্তে আস্তে গভীর হতে শুরু করে। একটা পর্যায়ে ওরা দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল এক সাগরে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে, তাই না? শুনুন তাহলে। মিথিলা সাগরের আপন বন্ধুর মেয়ে, কিন্তু সাগর সেটা জানতো না। কলেজ লাইফে পা রাখতেই একটা মেয়ের সাথে হঠাৎ সাগরের ঝড়ের মতো দেখা যায়, আর মেয়েটা এত সুন্দর আর কিউট ছিল, যার জন্য ওর উপর পুরো দুর্বল হয়ে পড়েছিল, যাকে বলে প্রথম দেখাতেই প্রেম। তাই বারবার ওর সামনে আসতো, ওকে ভালোবাসি কথাটা বলতে থাকতো। বারবার বোঝানোর চেষ্টা করলেও মিথিলা যখন ওকে দূরে সরিয়ে দিচ্ছিল, তখন সাগর আর উপায় না পেয়ে ওকে প্রপোজ করে। কিন্তু মিথিলা কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছিল না, তাই দূরে সরিয়ে দিতে চাইতো। সাগর নাছোড় বান্দা, মিথিলার ভালোবাসাটা ওকে পেতেই হবে, তাই বারবার মিথিলাকে কথাগুলো বলতে থাকতো। তারপর একটা সময় সাগর মিথিলাকে ওদের বাসায় একটা ভদ্রলোকের সাথে দেখে। আব্বু আম্মুর কথাগুলো শুনতে থাকে। তারপর একটা পর্যায়ে জানতে পারে মিথিলা ওর আব্বুর বন্ধুর মেয়ে। এমন কিছু শুনে সাগরের ভিতরে যেন এক প্রকার আনন্দের ঝড় বয়ে যাচ্ছিল। তারপরও ও চুপ করেছিল, আর মিথিলা সেদিন কেমন করে সাগরের দিকে তাকিয়েছিল। সাগর সেদিন থেকে মিথিলাকে আরো চালাতে শুরু করে, এমনকি ওর বাসায় গিয়েও চালিয়ে আসতো। একটা পর্যায়ে মিথিলা বুঝতে পারে ও সাগর ও মনে জায়গা করে নিয়েছে, তাই এখন ওকে ছাড়া মিথিলার কেমন শূন্য শূন্য মনে হতো। মিথিলা আর থাকতে না পেরে সাগরের ডাকে সাড়া দিতে শুরু করে, কিন্তু বলতে পারছিল না ওকে ভালোবাসে। তারপর সাগর যখন ওদের ক্লাসমেট একটা মেয়ের সাথে বেশি হাসাহাসি করে কথা বলছিল,
তখন মিথিলা কান্না করে বলে যেন অন্য মেয়ের সাথে কথা না বলে। আর তাতেই সাগর বুঝতে পারছিল মিথিলা ওকে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলছে। সাগর ওকে বুকের সাথে জড়িয়ে নিতেই মিথিলার কান্নাটা থেমে গেছিল। মিথিলা সাগরের বুকে পরম শান্তি খুঁজে পেয়েছিল। ওদের রিলেশনটা চলছিল বেশ ভালোই, কিন্তু মিথিলা ওর থেকে দূরে থাকতো না। তারপরও সাগর ভাবতো ইগনোর করুক আর দূরে সরিয়ে দিই, তারপরও পাগলিটা আমাকে ভালোবাসে। সাগর মিথিলাকে ভালোবাসে বলেই সবটা সহ্য করে যেত। আর আজকে জানতে পারলাম মিথিলা নাকি ওদের মাঝে উল্টো পাল্টা কিছু একটা না হয় তাতে মিথিলাকে হারিয়ে ফেল। এমন কিছু চায় না বলেই ওকে দূরে সরিয়ে রাখতো। বেশ ভালো লেগেছিল। তাই সাগরের মনে হচ্ছে যে মানুষটাকে ভালোবেসেছে তাকে ভালোবেসে ভুল করেনি। কিন্তু ওদের বিয়েটা একটু অন্যরকম ভাবেই হয়েছিল। সাগরের আব্বু আম্মুকে বিয়ের জন্য চাপ দিয়েছিল। তখন সাগর বিয়ে করতে চাইছিল না বলে আব্বু আম্মু ওকে বারবার জিজ্ঞেস করছিল ওর কোনো মেয়ে পছন্দ আছে কিনা। কিন্তু সাগর মুখ ফুটে বলতে পারছিল না তার বন্ধুর মেয়েকেও পছন্দ করে। তখন আব্বু আম্মু জোর পূর্বক ওকে মেয়ে দেখতে নিয়ে যায়। আর যাওয়ার পর সাগর জানতে পারে যে মিথিলাকে ওর জন্য ঠিক করা হয়েছে। এমন কিছু শুনে সাগর জীবনের সবচেয়ে বেশি খুশি হয়েছিল, যেটা কাউকে বলছিল না। আবার এমন কিছু বললে হয়তো ওরা রাগারাগি করবে। আজকে ওদের বিয়েটা হয়ে গেছে। ওর ভালোবাসার মানুষটাকে নিজের কাছে পেয়ে অনেক হ্যাপি। দুজন দুজনকে আদর করা হয়ে গেলে একটা সময় সাগর মিথিলার বুকে মাথা দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মিথিলা ওদের গায়ে একটা চাদর টেনে দিয়ে তারপর সাগরের মাথায় চুলগুলো নিয়ে খেলা করতে লাগলো আর বলল, আচ্ছা বাবু, সবসময় আমাকে এভাবে ভালোবাসবে তো, আদর করে দিবে তো? কেন, আমি তোমাকে আগে ভালোবাসতাম না? হ্যাঁ বাসতে, কিন্তু আগে তো আমাদের এমন করে কখনো দেখা হয়নি, আর আমরা এতটা কাছেও আসিনি। আগে তো আমাদের বিয়ে হয়নি, তাই তোমার এতটা কাছে আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের বিয়েটা হলো, এখন থেকে আরো বেশি ভালোবাসবো। এবার হ্যাপি তো? আরো বেশি আদর করে দিব। আমার কিন্তু আরো অনেক আদর চাই তোমার থেকে। দেখো কতটা আদর নিতে পারো, সেটা করার জন্য আমি তৈরি আছি। তুমি নেওয়ার জন্য রেডি আছো তো? আরে বাবা হ্যাঁ, বললাম তো, তুমি যত পারো আমাকে আদর করতে পারো। কিন্তু হঠাৎ কি এমন হয়েছে বলতো, যার জন্য তুমি এত আদর নিতে চাইছো? ঘটনা কি বলতো? নাকি অন্য কোনো কারণ আছে? আদর না করলে আমি প্রেগনেন্ট হব কি করে, আর আমাদের বেবি আসবে কি করে? ঘটনা কি, তুমি হঠাৎ প্রেগনেন্ট হতে চাইছো? বেবি চাইছো? বিয়ে হলে একটা দিন হয়নি, আর তার আগে তোমার প্রেগনেন্ট হতে হবে? বেবি চাই, ঘটনা কি বলতো? আরে বাবা তেমন কোনো কারণ নেই, কিন্তু যখন দেখি সবাই তাদের বেবিগুলোকে নিয়ে কোলে নেয়, তাদের সাথে খেলা করে, দুষ্টুমি করে, বেবিগুলো গুটি গুটি পায়ে সারা বাড়ি হেঁটে বেড়ায়, তখন আমার কাছে না খুব আফসোস হয়। আর মনে হয় আমার একটা বেবি থাকলে আমি তার সাথে সময় কাটাতে পারতাম। তার মানে তোমার বেবি অনেক পছন্দ, তাই তো? অনেক বেশি পছন্দ। তুমি জানো আমার আব্বুর মেয়েটাকে আমি কত বেশি ভালোবাসি, কিন্তু এখন তো আর চাইলেও ওর সাথে সময় কাটাতে পারবো না। কিন্তু কেন সময় কাটাতে পারবে না বলো তো? আরে বাবা, এখন তো আর চাইলেও আমি বাসায় যেতে পারবো না, তাই না? তোমার কাছে চলে আসছি না, ওই জন্যই বলছিলাম তুমি যদি আমাকে একটা বেবি দাও, আমি ওকে নিয়ে সবসময় থাকতে পারবো। হ্যাঁ, ওই বেবি নিয়ে থাকবে, তাহলে আমাকে দেখবে কে শুনি? কেন, আমি তোমাকে দেখবো আর তুমি আমাকে দেখবে, আর আমি আমার বেবিটাকেও দেখবো। ও তো আমাদের ভালোবাসা হবে, তাই না বলো? সেটা ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই। তুমি যতদিন অবধি না আমাকে 2-3টা বেবি না দিবে, ততদিন কিচ্ছু ঠিক নেই। আরে বাবা, তুমি কি পাগল হয়ে গেলে? এত তাড়াতাড়ি বেবি নেওয়া সম্ভব কি করে? মিনিমাম একটা বছর সময় লাগবে। তাছাড়া অনেক আদর করতে হবে, অনেক কষ্ট করতে হবে তার জন্য। তাহলে এত তাড়াতাড়ি সম্ভব কি করে বলো? আমার বেবি চাই, তার জন্য যা করা লাগে তুমি করবে। দরকার পড়লে রোজ আমাকে অনেক বেশি আদর করবে, তারপরও আমার শুধু বেবি চাই। আচ্ছা ঠিক আছে, দিব। এখন আর একটু আদর করতে দাও। আর অনেক কষ্ট করতে হবে তো, তাই না? তোমার বেবি নিতে গেলে আমি কি তোমাকে বারণ করেছি? আমি কিন্তু একটা বারও বলিনি তুমি আমাকে আদর করো না। মিথিলার কথায় সাগর ওদের চারঠোঁট এক করে দিল। আর তারপর বাকিটা ইতিহাস। তারপরের ঘটনা ইতিহাসের পাতায় থাক। এগুলো আপনাদের এত চেনে কাজ নেই। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এগুলো করার জন্য যে তুমি জোর করেছো আমাকে, আমার খুব কষ্ট হচ্ছে, আস্তে আস্তে করো। আমার তো খুব ভালোই লাগছে। আর প্রথম তোমার একটু কষ্ট হবে, আর একটু সহ্য করো। ব্যথা পাবো ঠিক আছে, তুমি এত জোরে করলে তো আমি মরেই যাব। আর 5 মিনিট সময় দাও আমাকে, আমি তাড়াতাড়ি করতেছি। ফুলের সজ্জিত এক বেডের উপর বসে আছে সিনথিয়া, আর বারবার ফুপিয়ে উঠছে। একটু আগে ওর স্বামী অর্থাৎ ঈশান
ঈশান যাকেও নিজের থেকেও বেশি ভালোবাসে সে রুমে ঢুকে ওকে ইগনোর করে গেছে, যার জন্য আজকে ওর খুব বেশি কষ্ট হচ্ছে। এমনটা বলার কারণ আজকে ঈশান আর সিনথিয়ার বিয়ে হয়েছে, তারপরও ঈশান ওর ওপর রেগে আছে, কারণ সিনথিয়া সুইসাইড করতে গেছিল, যার জন্যই আজকে ওদের বিয়েটা হয়েছে। ঈশান ওর উপর এতটাই রেগে আছে যার জন্য হসপিটালেও একটাবার ওর সাথে কথা বলেনি, শুধু ওর দিকে তাকিয়েছিল। সিনথিয়া আর বসে থাকতে পারল না, উঠে ব্যালকনিতে চলে গেল। ঈশান এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। সিনথিয়া গিয়ে ওকে পেছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, এই তুমি আমার উপর রাগ করে আছো কেন? দেখো আমি তো ওরকমটা করতে চাইনি, কিন্তু তোমাকে পাওয়ার জন্য করতে হয়েছে। ঈশান তবুও কোনো কথা বলছে না, চুপ করে তাকিয়ে আছে। তাই সিনথিয়া আবারও বলল, এই বাবু তাকাও আমার দিকে, একটু কথা বলো আমার সাথে। দেখো তুমি কথা না বললে কিন্তু আমার কষ্ট হয়, আমি কিন্তু সবকিছু তোমার জন্যই করেছি, কিন্তু তাকাও আমার দিকে। আপনারা কি ভাবছেন কিসের জন্য সিনথিয়া সুইসাইড করতে গেছিল? শুনুন তাহলে, ঘটনার সূত্রপাত আজ থেকে 1 বছর আগে। সেদিন সিনথিয়া প্রথম কলেজে পা রেখেছিল। কলেজ গেট দিয়ে যখনই ঢুকতে যাবে তখনই ঈশানের সাথে ওর ধাক্কা লাগে। সিনথিয়া পড়ে যেতে গেলে ঈশান ওর কোমরে জড়িয়ে ধরে আর সিনথিয়া ওর শার্টটা দুহাতে খামছে ধরে। দুজন দুজনের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। সিনথিয়া গোলাপি ঠোঁট জোড়া অনবরত কাঁপছে, যেটা ঈশানকে ওর কাছে টানছে। ঈশানের ফ্রেন্ডরা ওদের দিকে তাকিয়ে আছে। তারপর একটা সময় ঈশান ওর ফ্রেন্ডের কথায় সিনথিয়াকে সোজা করে দাঁড় করিয়ে দেয় আর বলে, সরি আমি দেখতে পাইনি। ছেলেটা যে এভাবে ভয় পেয়ে যাবে ভাবতেই পারেনি, দোষটা আমারই। আমি একটু তাড়াহুড়ো করে আসছিলাম, বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে, তাই বললাম ইটস ওকে, সমস্যা নেই, আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে আমার গালে হয়তো 2-3টা পড়ে যেত। কেন এমন ভাবছেন? এমন ভাববেন না, আজকালকার মেয়েরা তো নিজের কোনো দোষই স্বীকার করতে চায় না, সবটা শুধু অন্যের কাছে চাপিয়ে দিতে চায়। সব মেয়েরা কিন্তু এক না, আপনি উল্টো পাল্টা ভাবছেন। সেটা জানি না, কারণ সব মেয়ের কাছে তো আমি যাইনি, তাই বললাম। বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি? সুমাইয়া আক্তার সিনথিয়া। আর আপনি? ঈশান আহমেদ অনিক। ওরা বেশ কিছুক্ষণ কথা বলল। ঈশানকে সিনথিয়ার সাথে এমন ভাবে ভাব জমিয়ে ফেলতে দেখে ওর বন্ধুরা তেমন আবালের মতো ওর দিকে তাকিয়ে রইল। তো একটু পর ওরা ক্লাসের দিকে চলে গেল আর সিনথিয়া প্রিন্সিপালের রুমের দিকে গেল। তো কিছুক্ষণ পর ক্লাস শুরু হতে তানিয়া ম্যাডাম ওই মেয়েটাকে নিয়ে অর্থাৎ সিনথিয়াকে নিয়ে রুমে ঢুকলো। তারপর ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। শেষ পর্যন্ত জানা গেল মেয়েটা তানিয়া ম্যাডামের মেয়ে। তো দুজন দুজনের সাথে কথা বলতে বলতে 6টা মাসের মধ্যে ওদের মাঝে রিলেশন হয়ে যায়। ঈশান সিনথিয়াকে প্রপোজ করলে ও অ্যাকসেপ্ট করে নেয়। বেশ ভালোই চলছিল ওদের রিলেশন, কিন্তু একটা মাস আগে যখন সিনথিয়ার আম্মু জানতে পারে ওনার মেয়ের ঈশানের সাথে রিলেশনে আছে, তখন উনি বেশ ঝামেলা বাঁধায়। শেষ পর্যন্ত ঈশানকে গুন্ডা দিয়ে মার খাওয়াতেও গেছিল। সিনথিয়া আর উপায় না পেয়ে ওর আম্মুকে বলে, আম্মু প্লিজ তুমি ঈশানের কোনো ক্ষতি করো না, আমি ওকে সত্যি অনেক বেশি ভালোবাসি, তুমি যা বলবে তাই হবে, তাও ওর কোনো ক্ষতি করো না, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। তাহলে ভুলেও আর ওই ছেলের সাথে তুমি কথা বলবে না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না। 1 সপ্তাহের মধ্যে আমি তোমার বিয়ে ঠিক করব। আম্মু আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, বিয়ে যদি কাউকে করি তাহলে ঈশানকেই করব, অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। প্লিজ আম্মু তুমি এরকম পাগলামি করো না, ওকে ছাড়া সত্যিই মরে যাব। যদি সবটা মেনে নিতে পারো তাহলে আমি ঈশানকে কিছু বলবো না। তাহলে আমি একবার তোকে মার খাওয়ানোর চেষ্টা করেছি, এবার এমন বিপদে ফেলবো যার জন্য ওর অনেক বড় ক্ষতি হবে। এখন তুমি ঠিক করো, ঈশানের ক্ষতিটা চোখের সামনে দেখবে নাকি ভালোই বিয়েটা করে নেবে? সিনথিয়া কোনো কথা বলছিল না। তারপর ওর আম্মু 7 দিনের মধ্যে ওর বিয়ে ঠিক করে। তারপর ছেলেটা যখন ওকে দেখতে আসে তখন সিনথিয়া ওদের সামনে কিছুতেই বসতে চাইছিল না। আম্মুর চড়াচড়িতে বসতে হয়। তারপর কোন রকমের রুমে এসে অনেক ভাবে, এখন কি করব? আম্মু তো আমাকে জোর করে বিয়েটা দিবে, আমার পক্ষে ঈশানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব না।
ওকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। সিনথিয়া আর কিছু ভাবতে পারছিল না। একটা পর্যায়ে সুইসাইড করার চেষ্টা করলে তখন ওর আম্মু কোনো ক্রমে ওকে হসপিটালে নিয়ে যায়। তারপর ঈশানকে ফোন করলে ও গিয়ে দেখে সিনথিয়া হসপিটালের বেডে আধশোয়া হয়ে বসে আছে। ঈশান কেবিনে ঢুকতেই সিনথিয়া ওকে দেখে কান্না করে দেয় আর বারবার ফুপিয়ে ওঠে। ওকে দেখেই ম্যাডাম কেবিনের বাইরে চলে যায় আর ঈশান গিয়ে ওর মুখোমুখি বসে। কেন এমন করলে? যদি তোমার কিছু হয়ে যেত খুব বেশি ভালো থাকতাম আমি। কাকে নিয়ে থাকতাম বলো? সরি বাবু, আমার হাতে কোনো উপায় ছিল না। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না, তাই এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। তুমি আমাকে মাফ করে দাও। আমার পক্ষে সম্ভব না অন্য কাউকে বিয়ে করা। আমি শুধু তোমার বউ হতে চাই। ঈশান কোনো কথা বলছিল না। সিনথিয়া কান্না করে শুধু বারবার ওকে সরি বলছিল। ঈশানের খুব বেশি রাগ হচ্ছিল সিনথিয়ার উপরে। ওকে পাওয়ার জন্য সিনথিয়া এরকম একটা কাজ করতে গেছিল। তো এক সপ্তাহের মধ্যে সিনথিয়ার আম্মুর রিকোয়েস্ট, ঈশানের আপু ওর সাথে সিনথিয়ার বিয়ে দিতে হয়। আর আজকে সেই দিন যেদিন সিনথিয়া ঈশানকে নিজের করে পেয়েছে। ঈশানকে চেয়েছিল ওকে নিজের করে পেতে, কিন্তু এমন ভাবে পেতে চায়নি যেভাবে পেতে গেলে আপন মানুষটাকে হারিয়ে ফেলার ভয় থাকে। ঈশান কথা বলছে না। সিনথিয়া ওর পিঠে মাথাটা ঠেকিয়ে জোরে জোরে কান্না করছে। বললাম তো সরি, আর কখনো এরকম ভুল করব না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে হবে সেটা ভাবতেও পারিনি। তোমাকে তো রিলেশনের প্রথমে কথা দিয়েছিলাম আমি অন্য কাউকে বিয়ে করব না, যদি করি তাহলে তোমাকেই করব। তাই বলে তুমি এরকম একটা কাজ করবে? তোমার যদি কিছু হয়ে যেত আমি কি খুব বেশি ভালো থাকতাম? তুমি বুঝতে পারো না আমি তোমাকে নিয়ে কতটা ভয় থাকি, আর তুমি কেন এরকম একটা কাজ করলে? আমার মাথা কাজ করছিল না, আর তোমাকে পাওয়ার জন্য এর থেকে ভালো কোনো উপায় আমার কাছে ছিল না। প্লিজ আমাকে মাফ করে দাও। কে বলেছে ছিল না? আমাকে পড়ার জন্য তোমার নিজেকে শেষ করে দেওয়ার মতো একটা মারাত্মক সিদ্ধান্ত নিলে পালিয়ে যেতাম আমরা। তারপর ঠিকই তোমার আম্মু মেনে নিত। তুমি আমার আম্মুর রাগ সম্পর্কে জানো না। উনি কখনোই আমাদের মেনে নিত না। মেনে নিত না কে বলেছে? পালিয়ে বিয়ে করলে যখন একটা বেবি হতো তখন ঠিকই বেবিটার মুখে দিকে তাকিয়ে মেনে নিত। তারপরে তুমি এমন একটা কাজ কেন করলে? একটাবার মাফ করে দাও বাবু। এখন থেকে খুব ভালো মেয়ে হয়ে যাব, সব সময় তোমার কথা শুনবো। প্লিজ মাফ করে দাও। আমার না খুব কষ্ট হচ্ছে। একটু আমাকে জড়িয়ে ধরবে বুকের সাথে। আজকে 7টা দিন যাবত তুমি আমার সাথে কথা বলো না। আমার ভেতর কি চলছে সেটা শুধু আমি জানি। সিনথিয়ার কান্নাটা ঈশান আর সহ্য করতে পারল না। ওর দিকে ঘুরে সিনথিয়াকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে লাগলো। সিনথিয়া ঈশানের বুকে চিরস্থায়ী সুখ খুঁজে পেল। এখনো সিনথিয়া ফুপিয়ে ফুপিয়ে উঠছে, তাই ঈশান বলতে লাগলো, এখন কান্না থামাও। বেশিক্ষণ কান্নাকাটি করলে অস্থির হয়ে যাবে, আবার জ্ঞান হারিয়ে ফেলবে। একটু শান্ত হও। তুমি আমার উপর এখনো রাগ করে আছো? রাগ করে থাকবে না? তুমি এরকম একটা কাজ করলে তুমি রাগ করতে না? বলো। বললাম তো সরি, আমার মাথা কাজ করছিল না, তাই ভুল করে একটা কাজ করে ফেলেছি। তার জন্য এভাবে রাগ করে থাকবে? একটু কথা বলবে না আমার সাথে? সিনথিয়া ফুপিয়ে যাচ্ছে, তাই ঈশান ওর কান্না থামানোর জন্য সিনথিয়ার মুখটা তুলে তারপর চোখের পানিগুলো বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দিয়ে ওর চোখের পাতায় ঠোঁটের স্পর্শ দিল। তারপর কপালে একটা ভালোবাসার স্পর্শ দিতেই খেয়াল করলো সিনথিয়ার পুরো মুখটা লজ্জায় লাল হয়ে আছে। ফর্সা মুখটা কান্না করার ফলে একদম লাল বর্ণ ধারণ করেছে। তাই বলল, কান্না করে চেহারার তো পুরো 12টা বাজিয়ে ফেলছো। এখন তো একদম পেতনিদের মতো লাগছে। পেতনি না শাকচুন্নি? ওই হলো, এখন বলো তোমাকে কি শাস্তি দেওয়া যায়? মানে এখন আবার কিসের জন্য শাস্তি পেতে হবে? মানে কিছুই না, যেটা করছো সেটা তো ঘোর অন্যায় করছো, তার জন্য শাস্তি একটা পেতে হবে। যা শাস্তি দেওয়ার দাও, তারপরও আমার সাথে কথা বলা বন্ধ করো না। আগে অন্তত একটু আদর তো করে নাও। সিনথিয়ার কথায় ঈশান অবাক না হয়ে পারল না, কারণ পাগলিটা কান্না করার মাঝেও আদর চাইছে আর ফুপিয়ে উঠছে, তাই ও না হেসে পারল না। কি হলো, তুমি হাসছো যে? তোমার বাচ্চামিটা দেখে। এখন কিন্তু আমি কান্না করব। আবার কি হলো? তুমি আমাকে আদর করবে নাকি আমি কান্না করব? দেখবো কতটা আদর নিতে পারো। বিয়ের আগে তো বলতেছি বিয়ের পর নাকি
নাকি আমাকে সবসময় আদর করতে দেবে? আজকে থেকে দেখবো তুমি কতটা সহ্য করতে পারো। ঈশান সিনথিয়াকে কোলে তুলে নিল, তারপর ওকে নিয়ে বেডে শুইয়ে দিল। সাথে সাথে সিনথিয়া ওকে নিজের উপর ফেলে দিল। তারপর দুজনের চার ঠোঁট এক করে দিল। 5 মিনিট পর ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে ওর সাদা মুখে আর সারা শরীরে কিস করতে লাগলো। যতবার ঈশানের ঠোঁটের স্পর্শ সিনথিয়ার শরীরে পড়ছে ও ততবার কেঁপে কেঁপে উঠছে আর ঈশানকে শক্ত করে আঁকড়ে ধরছে। একটা সময় সিনথিয়াকে থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান আবার ওকে ছাড়িয়ে নিয়ে ওর শরীরে সব কাপড়গুলো সরিয়ে দিতেই সিনথিয়া যেন লজ্জায় লাল হয়েছিল। তখন ঈশান ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে সিনথিয়াকে নিজের ভালোবাসায় আগলে নেয়। তো ভালো থাক ভালোবাসা। তো বুঝতে পারছি না, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনো কথা বলিনি, তাই বিয়েটা করে নিয়েছি। আজব পাবলিক আপনি, আমাকে চিনেন না জানেন না, হঠাৎ করে বিয়েটা করে নিলেন। সব সময় কি বিয়ের আগেই চিন্তা হয়, জানতে হয়? বিয়ের পরও তো চেনা যায়, জানা যায়, তাই না? আরে বাবা, আমি ওরকম কথা বলছি না। আপনি তো আমাকে চেনেন না। আমি ভালো নাকি খারাপ, আমার মধ্যে কোনো বদ অভ্যাস আছে কিনা, নাকি আমি কোনো বাজে ছেলে, সেটাও তো একটাবার জানার চেষ্টা করতে পারতেন। সেটা না করে এমন কি হলো যে ফ্যামিলি বলল আর আপনি হঠাৎ করে আমাকে বিয়েটা করে ফেললেন? দেখেন, আপনার বিয়ের আগে কোনো অ্যাফেয়ার ছিল কিনা আমি জানি না, তবে এখন থেকে আর ওসব চলবে না। আর বললাম না, আমি পরিবারের বিরুদ্ধে কখনো কথা বলিনি। ওরা যাকে ভালো ভেবেছে তাকে বিয়ে করে নিয়েছি, আর জীবনে আব্বু আম্মুর কাছে যা চেয়েছি সেটাই পেয়েছি। তাই ওরা বলেছিল আমাকে এই কথাটা রাখতে, তাই বিয়েটা করেছি। সেটা জীবনের সবচেয়ে বড় ভুল করলেন। একটা বার তো আপনার জানা উচিত ছিল আমি ভালো নাকি খারাপ নাকি কোনো বাজে ছেলে। আপনি সেটা জানার চেষ্টাই করলেন না, হঠাৎ করে আমাকে বিয়েটা করে নিলেন। এখন যদি আপনাকে আমার কাছ থেকে সারা জীবন অবহেলাটা পেতে হয়। আপনি এমন কথা বলছেন কেন? আপনার কাছ থেকে অবহেলা পাবো কেন? আচ্ছা, কি এমন হয়েছে বলুন তো? আপনি কি কোনো কারণে আপসেট, নাকি আমার উপর কোনো কারণে রেগে আছেন? বলেন। না না, আপনার উপর রেগে থাকবো কেন? কয়েকটা দিন আগে জানতে পারলাম আপনার সাথে আমার বিয়ে হবে, তার উপরে আপনার সাথে কখনো দেখা হয়নি, তাহলে শুধু শুধু আপনার উপর রাগ করে থাকি কি করে বলেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাদের বিয়েতে খুশি ছিলেন না, কিংবা আমি আপনাকে বিয়ে করেছি তাই হয়তো অনেক বেশি রেগে আছে। আমি কি দেখতে খারাপ নাকি? আমাকে পছন্দ নয় আপনার? তেমনটা না, আবার এক প্রকার তেমনটাই বলতে পারেন। তাহলে কেমন সেটা তো বলেন। তাছাড়া আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? যদি থাকে সেটা তো আমাকে একবার বলতে পারতেন, তাহলে আমি আমার পরিবারের সবাইকে বলে দিতাম। আর এখন বিয়ের পর আপনি এমনটা বলছেন? এখন তো বিয়েটা হয়ে গেছে, তাহলে এখন আপনার আমাকে মেনে নিতে হবে। একটা সময় ভালোবাসতে হবে, আর স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর আর অটুট সেটা আপনি জানেন। তাই এই বন্ধন এত সহজে ভাঙবে না, সম্পর্কটা দিন দিন আরো গভীর হবে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। কিন্তু রাগের বশে এরকম কথা বলছেন। দেখেন, আমার গার্লফ্রেন্ড আছে কিনা আমি আপনাকে সেটা বলতে চাইছি না, আর থাকলেই বা কি, আমি তো বিয়েতে রাজি ছিলাম না, শুধু আব্বু আম্মুর জড়াজড়িতে আমাকে বিয়েটা করতে হয়েছে। আর কি বললেন, এখন বিয়েটা হয়ে গেছে দেখে আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে, ভালোবাসতে হবে? আপনাকে কখনো যদি স্ত্রী হিসেবে না মেনে নিই তাহলে কি করবেন? আর মানবই বা কি করে, যেখানে আপনাকে কখনো কোনোদিন দেখিনি, চিনি না, জানি না আপনি কি কেমন সেটা জানার চেষ্টাই করিনি, সেখানে আপনাকে ভালোবাসবো কি করে? আগে হয়তো আমাকে কখনো দেখেননি, কিন্তু এখন থেকে তো দেখবেন, চিনবেন, জানবেন। আপনি এত তাড়াতাড়ি আমাকে ভালো না বাসতে পারলেও সময় নিন, সমস্যা নেই, আমি আপনার জন্য অপেক্ষা করব। এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি আমার পূর্ব পরিচিত। কি হয়েছে বলুন তো? আপনি কি আগে থেকে আমাকে চিনতেন নাকি আমাকে পছন্দ করতেন? আপনার কথাই কেমন রহস্য খুঁজে পাচ্ছি। আমার মনে হচ্ছে আপনি হয়তো আগে আমাকে কোথাও দেখেছেন, কিংবা আপনি ইচ্ছে করে বিয়েটা করেছেন। আরে বাবা না, আপনি এমনটা ভাবছেন কেন? বললাম না ফ্যামিলির বিরুদ্ধে কথা বলতে চাইনি। তার উপর আব্বু বলেছিল আপনি নাকি অনেক ভালো একটা ছেলে, বাজে কোনো নেশা আপনার মধ্যে নেই, আর আপনাকে স্বামী হিসেবে পাওয়াটা যে সৌভাগ্যের, কারণ আপনি আমার আব্বুর বন্ধুর ফ্রেন্ডের ছেলে, তাই আপনাকে বিয়েটা করেছি। আর বিয়ে তো একদিন না একদিন করতেই হতো। আমি জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, ভেবেছিলাম যার সাথে বিয়ে হবে তাকেই ভালোবাসবো, নিজের সবটা উজাড় করে দিব। ওইটা সবাই বলে, কিন্তু বিয়ের আগে সব মেয়েরা সবটা তার বয়ফ্রেন্ডকে উজাড় করে দেয়। এখনকার রিলেশনে কেমন পর্যায়ে যায় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনি আমাকে সন্দেহ করছেন নাকি আমার চরিত্রের উপর আঙুল তুলছেন? না, তেমনটা নাই, কিন্তু এখন তো এমনটাই হয়ে আসছে। তাছাড়া আপনি বলছেন বিয়ের আগে কাউকে ভালোবাসেননি, আর আপনি যে সত্যি কাউকে ভালোবাসেননি, কারোর
সাথে ডেট করেননি সেটা আমি বুঝবো কি করে? দেখেন, আপনি কার সাথে কি করছেন কিংবা আপনার গার্লফ্রেন্ডের সাথে কি করেছেন সেটা তো আমি জানি না, কিন্তু আমি কখনো কাউকে ভালোবাসিনি। আর তাছাড়া আপনি হয়তো আমার সতীত্ব নিয়ে কথা বলছেন, তাই না? আপনি বিশ্বাস না করলে নিজে পরখ করে নিতে পারেন। আপনি তো আমার স্বামী, আপনার অধিকার আছে আমার কাছে আসার, আমাকে ভালোবাসার। আর রুম ডেটের কথা বলছেন, যেখানে কোনো ছেলে আমার হাতটা পর্যন্ত ধরতে পারেনি, সেখানে ডেট তো দূরে থাক। এত বাজে কথা বলছে আপনাকে, তারপর আপনি রাগ করছেন না কেন বলেন তো? আমি তো ভেবেছিলাম এরকম কথা বলার সাথে সাথে আপনি আমাকে কষিয়ে কয়েকটা থাপ্পড় মেরে দিবেন, কিন্তু সেটা তো করেননি। উল্টো ঠান্ডা মাথায় আমাকে সবটা বোঝালেন। কি এমন হয়েছে বলুন তো? নাকি আপনি আগে থেকেই এরকম ঠান্ডা স্বভাবের? বললাম না, আপনি আমার স্বামী, তার উপর এখনো কাউকে ভালোবাসেনি। আপনি এই কথাটা আমাকে বলতেই পারেন, এতে রাগারাগি করার কি আছে? এমন না যে বিয়ের আগে আপনি এর প্রমাণ চেয়েছেন, বিয়ের পরেই তো আপনি প্রমাণ চেয়েছেন, তাই না? আর যেটা সত্যি আমি সেটাই বললাম। তাছাড়া আমি তেমন বাসা থেকে বের হতাম না, আর বের হলেও পর্দা করে বের হতাম। তাই কোনো ছেলে আমাকে দেখেনি, সবাই ভাবতো কালো বলে বোরকা পরতো। তারপর আমার কোনো ইচ্ছা ছিল না বয়ফ্রেন্ড বানানোর। আর ওই যে বললাম যে আজকালকার রিলেশনটা কত দূরত্বে গিয়ে গড়ায় সেটা আমিও জানি, তাই ইচ্ছাই হয়নি। ভেবেছিলাম স্বামীকেও সবটা উজাড় করে দিয়ে ভালোবাসবো, কিন্তু সে তো আমাকে মেনে নিতেই চাইছে না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি আমাকে এসব কথা বলে রাগিয়ে দিতে চেয়েছিলেন, তাই না? যেন রেগে গিয়ে আমি আপনার থেকে দূরে থাকি, তাই না? সাথিয়ার কথায় নিলয় কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। তখন সাদিয়া মুচকি হাসি দিয়ে ওর পায়ে হাত দিয়ে সালাম করে বলতে লাগলো, অন্য মেয়েরা কি করতো জানি না, কিন্তু আপনি আমার স্বামী, তাই আপনাকে আমি 3 বার কবুল বলার পর থেকে মেনে নিয়েছি। আপনি যা খুশি প্রশ্ন করতে পারেন, আমি যেটা করিনি সেটার দোষ যদি আমার ঘাড়ে দেন তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ উপরওয়ালা সবটা জানে। আমি বুঝতে পারছি আপনি হয়তো রাগের বশে এমনটা করছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি যদি বিয়েতে রাজি না থাকতেন, খুশি না হন, তাহলে একটা বার বাসায় বলতে তো পারতেন, আমার সাথে একটু কথা বলতেও পারতেন। সেই সুযোগটা তো কেউ আমাকে দেয়নি। তাছাড়া আমাকে জানিয়ে বিয়েটা ঠিক করেনি। বিয়ে ঠিক করার পরে আমি জানতে পারলাম 1 সপ্তাহ পর আমার বিয়ে। তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। আব্বু প্রচন্ড রাগী মানুষ, যদি বারণ করে দিতাম তাহলে অনেক রাগারাগি করত, এমনকি ত্যায্য পুত্র করে দিত। তাহলেই বোধহয় ভালো হতো, আপনাকে আর বিয়েটা করতে হতো না, আর আমাকেও এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আজকে যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি সে কিনা আমাকে এরকম প্রশ্ন করছে, এসব আমাকে শুনতেও হতো না। আপনি মনে হয় কষ্ট পেয়েছেন। আমি কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, রাগানোর জন্য বলেছিলাম যেন আপনি রেগে গিয়ে আমার গায়ে হাত তোলেন আর আমাদের মাঝে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু আপনি দেখছি রাগ করার জায়গায় কষ্ট পেলেন। প্লিজ কষ্ট পাবেন না, আমি কাউকে কষ্ট দিতে চাই না। তাই যদি না হয় তাহলে আব্বু আম্মুর কথাতে বিয়েটা করে নিয়েছেন, এখন আমাকে মেনে নিচ্ছেন না কেন? বুঝতে পারছেন আপনি আমাকে না মেনে নিলে আমি কতটা কষ্ট পাবো? আপনার আব্বু আম্মু যখন জানতে পারবে তাদের পছন্দের মেয়েকে আপনি বিয়ে করার পর এখন তাকে মেনে নিতে চাইছেন না, তাহলে তারা কতটা কষ্ট পাবে? নিলয় কথা বলছে না, মাথা নিচু করে আছে। এবার সাদিয়া ওর সামনে এসে তারপর ওর একটা হাত ধরে টানতে টানতে ওকে বিছানায় নিয়ে গেল। নিলয় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে দেখে সাদিয়া ওকে বিছানায় বসিয়ে দিয়ে তারপর ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর পায়ের কাছে বসে বলতে লাগলো, সব জায়গাটায় আমাকে দিতে হবে না, এই জায়গাটায় অন্তত সারা জীবনের জন্য ঠাঁই দিয়ে। একটা মেয়ের বিয়ের প্রথম সম্পর্কটা ভেঙে গেলে না তার জীবনের স্বপ্ন আলো আশা কিছু থাকে না। আমি আমার বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম যেদিন বিয়েটা হবে সেদিন থেকে স্বামীকে ভালোবাসতে শুরু করব। আর বললাম তো, কবুল বলার পর থেকে আপনাকে সবটা মেনে নিয়েছি, তাই অন্য কোথাও কিংবা অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তা করতে পারবো না। আপনি বলেন আমাকে বাসায় রেখে আসার কথা বলবেন না, তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো। প্লিজ আপনি একটু দয়া আমার উপরে করবেন। আমি বুঝতে পারছি আপনি হয়তো বিয়েতে রাজি ছিলেন না, হয়তো আমি আপনার জন্য যোগ্য না, কিংবা আমার মধ্যে এমন কোনো কিছুর কমতি আছে যেটা আপনি আপনার বউয়ের মধ্যে দেখতে চাইছিলেন না। নিলয় কোনো কথা বলছে না, সাদিয়ার অসহায় দৃষ্টির দিকে তাকিয়ে আছে। নিলয় ভেবেছিল বাসর ঘরে এসে সাদিয়ার সাথে সিন ক্রিয়েট করবে, ওর সাথে রাগারাগি করবে, আর এমন বাজে কথা বলবে যার জন্য সাদিয়া রেগে গিয়ে ওর গায়ে হাত তুলবে, তাতে ওদের দূরত্ব সৃষ্টি হবে। কিন্তু এই মেয়ের মন অন্য ধাতুতে গড়া। ওকে এত কিছু বলার পরও মেয়েটা
নিলয়ের পায়ে ঠাঁই চাইছে। নিলয় ভাবতেও পারছে না এমন একটা মেয়েকে আব্বু আম্মু ওর জন্য ঠিক করেছে। নিলয় এখন মনে হচ্ছে আব্বু আম্মু যেটা করে সন্তানের ভালোর জন্যই করে। হয়তো এই মেয়েটা ওর জন্য পারফেক্ট ছিল, তাই 8-10টা ঢঙ্গি মেয়েদের সাথে ওর বিয়েটা ঠিক করেনি। কারণ তারা ছোট ছোট ড্রেস পরে আর নিলয়ের আব্বু আম্মু অমন মেয়েদের মোটেও পছন্দ করে না। নিলয় কথা বলছে না, চুপচাপ কথাগুলো ভাবছে। সাদিয়া বুঝতে পারলেও এত সহজে নিলয়ের মনটা নরম হবে না। হয়তো কোনো কারণে ও বিয়েতে রাজি ছিল না, তাই এত তাড়াতাড়ি ওর উপর চাপ দেওয়া প্রশ্নই আসে না। সাদিয়া নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে নিলয়কে ভালোবেসে নিজের করে নেওয়ার। তাই কথাগুলো ভেবেই ও উঠে গেল। তারপর আলমারি থেকে একটা চাদর আর বালিশ বের করে ফ্লোরে যখনই বিছানা করে শুতে যাবে তখনই নিলয় বলতে লাগলো, কি হলো আপনি এভাবে শুচ্ছেন যে? তাহলে কোথায় শোবো? কেন বিছানায় শোবেন না? তাছাড়া আপনি ওইখানে শুলে কেমন দেখায় বলেন তো? যেখানে আপনি আমাকে স্ত্রী হিসেবেই মানেন না, তার উপরে বিয়েতে আপনি রাজিও ছিলেন না, সেহেতু আপনার সাথে বিছানায় থাকাটা আমার পক্ষে সম্ভব না। আমি যদি ভুল করে আপনাকে স্পর্শ করে ফেলি আপনি হয়তো অনেক রেগে যাবেন। এমনিতে আমি বুঝতে পারছি আপনি কোনো একটা কারণে রেগে আছেন, তাই আমি আর সেটাকে পাড়িয়ে দিতে চাই না। আপনি শুয়ে পড়ুন, যদি মনে হয় আপনি আমাকে ভালোবাসতে পারবেন সেটা আমি বুঝতে পারবো, আর যদি মনে না হয় তাহলে তো বললাম আমাকে সারা জীবন বাসার কাজের মেয়ে করে রেখেন, আপনি যা বলবেন তাই শুনবো। সাদিয়া কথাগুলো বলে নিলয়ের দিক থেকে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। নিলয় অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। নিলয় বুঝতে পারছে না বিষয়টা কি হলো। যেখানে মেয়েটার সিন ক্রিয়েট করার কথা সেখানে মেয়েটা ওকে সুন্দরভাবে বুঝিয়ে দিল। এটাই হয়তো ওর ভাগ্যে ছিল, তাই ঘুমাতে পারছিল না। সারা রাত ধরে নিলয় কথাগুলো ভাবছিল। আব্বু আম্মু হয়তো ওর জন্য রাইট চয়েসটাই করেছে। নিলয় সারা রাত্রি ঘুমিয়ে সাদিয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবল, নিজের অনিচ্ছা সত্ত্ব হলেও সে মেয়েটাকে বিয়ে করেছে, সে তাকে মেনে নিতেই হবে, আর না মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তার উপর মেয়েটাকে দেখতে প্রচন্ড পরিমাণে সুন্দরী। তারপর ওর কথাবার্তা ব্যবহার এত নরম, সেটা নিয়ে কখনো ভাবতেই পারেনি। তো পরদিন সকালে কারো চুলে পানির ছাপটা মুখের উপরে কিছু একটা পড়তেই ওর ঘুমটা ভেঙে যায়। তারপর সামনের দিকে তাকাতেই খেয়াল করে আয়নার সামনে দাঁড়িয়ে কেউ একজন গুনগুন করে গান গাইছে আর তার ভেজা চুলগুলো মুছছে। এমন কিছু দেখে নিলয় উঠে বসে। তারপর বুঝতে পারে কালকে সেই মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে আছে। নিলয় মেয়েটার দিকে হাঁ হয়ে তাকিয়ে রইল, কারণ আয়নায় আজকে যাকে দেখছে কালকে হয়তো ডিম লাইটের আলোতে তাকে এতটা সুন্দর লাগেনি। মেয়েটাকে দেখতে পরীদের মতো লাগছে, যেমনটা নিলয় আগে কখনো দেখেছে বলে ওর কাছে মনে হচ্ছে না। মেয়েটার কাজল কালো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট আর কোমর ছাড়িয়ে চুলগুলো যেন নিলয়কে মাতাল করে দিচ্ছে। তার উপর মেয়েটার শরীর থেকে কেমন যেন একটা স্মেল আসছিল, যার জন্য ও একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। ও নিজের অজান্তেই উঠে এবার মেয়েটার কাছে যেতে লাগে। মেয়েটা একবার ওর দিকে তাকিয়ে তারপর আবার নিচের কাছে মনোযোগ দেয়। নিলয় গিয়ে সাদিয়ার পিছনে দাঁড়িয়ে রইল। তখন নিলয় ওর দিকে তাকায় আর বলে, কোনো সমস্যা হয়েছে? না তো, কি সমস্যা হবে? ভাবছিলাম কোনো সমস্যা হয়েছে, আপনি হয়তো আমার কোনো ব্যবহারে রেগে গিয়েছেন, না হলে তো আপনি আমার কাছে আসতেন না। কেন? তোমার উপর রাগ করলে খুশি হতে? তাছাড়া আমার বউয়ের কাছে আমি আসতে পারবো না নাকি? লোকটার কথায় বেশি অবাক হলাম। তারপরও কিছুক্ষণ অসহায় ভাবে ওনার চোখের দিকে তাকিয়ে থেকে বললাম, আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না। ইভেন আপনি যেখানেই বিয়েতে রাজি ছিলেন না সেখানে আমাকে বউ বলছেন যে? কালকে রাত্রে তোমার কথাতে বুঝতে পেরেছি আব্বু আম্মু কিসের জন্য তোমাকে এত বেশি পছন্দ করে। তার উপর সারা রাত ধরে ভেবেছি এই মেয়েটাকে যদি বউ হিসেবে না মেনে নিই তাহলে জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করব। কিন্তু ভালোবাসতে আমার একটু সময় লাগবে। আমি কিন্তু আপনার কথাতে অবাক হচ্ছি। আপনি কি আমার সাথে মজা করছেন? আমার কথাতে তোমার এমনটাই মনে হচ্ছে? আমি মজা করার মানুষ নাকি? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, তাই না? না না, আপনি আমার স্বামী, আপনাকে বিশ্বাস করবো না কেন? কিন্তু আপনি তো বলেছিলেন আমাকে কখনো মেনে নিবেন না। আমি এটা মন থেকে বলিনি, কিন্তু এখন যদি মেনে নিতে চাই আমি কিন্তু বারণ করব না। তাহলে তো আমার বউটার কাছে আসতেই পারি।
তাতে কোনো বাধা নেই। আমি কিন্তু এবারেও বারণ করিনি, আপনার ইচ্ছা। তাকে একটু আদর করে দিতেই পারি, তাই না? তাকে এত তাড়াতাড়ি ভালো না বাসতে পারলেও কালকে রাতে যেটা হয়নি এখন তো সেটা হতে পারে, তাই না? আমি কিন্তু এবারও বারণ করিনি। আপনি বারবার এসব কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। তাহলে কি বলো, লজ্জাটাকে আর একটু বাড়িয়ে দেই? নিলয় কথাগুলো বলেই সাদিয়াকে নিজের কাছে টেনে নেয়। তারপর ওকে কোলে উঠিয়ে নিতে সাদিয়া ওর বুকে মুখ লুকালো। তো ভালো থাক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। ছেড়ে দে শয়তান, তুই আমাকে ছেড়ে দে। পালিয়ে কোথায় যাবে সুন্দরী? আজকে তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। মনটা আগে কেচেছি সুন্দরী, আগে তোমার এই সুন্দর নরম কোমল শরীরটাকে আদর করি, তখন নিজে থেকে মনটা দিয়ে দেবে। না না, এ হতে পারে না। তুমি আমার সাথে এত বড় সর্বনাশ করতে পারো না। সর্বনাশ কে করতে চেয়েছি সুন্দরী? আমি তো তোমাকে আদর করতে চেয়েছি। আসো জানটা, কাছে এসো, তোমাকে আজকে অনেক আদর করব। চাই না আমার তোমার আদর। তাতে কি, আমার তো আদর আদর পাচ্ছে। আর এতদিন বাদে তোমাকে কাছে পেয়েছি বেবি, তোমাকে আজকে মন ভরিয়ে করবো। ইয়ে মানে কি? হারামজাদি, মাইন্ড ঠিক কর। আমি আদরের কথা বলছি, একটু রোমান্টিক মুডে আসছি, তো দিলা তো মুডটা নষ্ট করে। হ্যাঁ, তুমি আমাকে এমন একটা কথা বলতে পারলে? দেখো, নাটক সিনেমার অভিনয় অনেক করছো, আজ কিন্তু তো বাদ দাও না, একটা ওষ্ঠা দিয়ে রুমের বাইরে বার করে দেবো। তুমি আমাকে এমন করে বলছো? যাও, চাই না তোমার আদর, থাকবো না আমি তোমার কাছে। যাও না, যাও, দেখে আমাকে ছেড়ে কেমন করে থাকো। আর তুমি কি ভাবছো, তুমি চলে গেলে আমার প্রেম করার মতো কেউ নেই নাকি? তার উপর আমাদের ক্লাসমেট লামের কথা বলেছিলাম না, ওকে যদি বলি আমি ওকে ভালোবাসি, তাহলে এক পায়ে দাঁড়িয়ে যাবে আমার সাথে প্রেম করতে। হ্যাঁ, তা তো হবেই। তোমার কাজই তো এরকম পেছনে পাকনামি করা। তুমি বিয়ের আগেও যেমন ছিলে এখন ঠিক তেমনটাই আছো। তাহলে বলতে শোনো, মাঝে মাঝে প্রতিবার বহিঃপ্রকাশও করতে হয়। তাছাড়া অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং তো জমা দেয়নি। তাহার আমি যা না যা, একবার গিয়ে দেখ ওই মেয়েগুলোর সাথে তোকে খুন করে ফেলবো। ওকে, যাবো না, এখন কাছে এসো, আদর করি শোনা, জানো বেবিটা। কথাটা বলেই জিশান সিনথিয়ার দিকে এগিয়ে গেল। সিনথিয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। জিশান টেফিল হাসি দিয়ে ওর হাতটা ধরে বলল, কি হলো জান, তুমি পেঁচাচ্ছ কেন? কাছে আসো না, আদর করি। তুমি না বলতে আমাকে সবসময় কাছে পেতে ইচ্ছে করে, আমার জন্যই তো এত কিছু করছো, তাহলে আজকে কাছে আসো না কেন জান? তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমার না খুব ভয় লাগছে। কোন ভাবে তাকিয়েছি জান, আর কিভাবে তাকাবো বলো বেবি? তোমার চোখে না আমি অনেক নেশা দেখতে পাচ্ছি। তুমি কেমন নেশালো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো, মনে হচ্ছে আমাকে তোমার নেশা পেয়েছে বেবি, এই জন্য নেশার দৃষ্টিতে তাকিয়েছি। আর তোমার কি মনে হচ্ছে জান? জানি না কি মনে হচ্ছে, তবে তোমাকে দেখে আমার বেশ ভয় লাগছে। প্লিজ আমার কাছে এসো না, তাহলে কিন্তু আমি। না হলে কিন্তু কি? দেখো, এত নাটক করো না তো, এত কিছু তোমার জন্যই। আজকে তুমি আমার কাছে আসবে না? কাছে আসো, দেখছি এত ভয় কোথায় থাকে। আজকে তোমার সব ভয় লজ্জা দূর করে দেবো। কি করে? আমি তোমার কাছে আসবো না, আমার ভয় লাগছে। তুমি কি না কি করবে আমার সাথে? কি করে মানে? আদর করে। কাছে এসো, দেখো এমন ভয় পাবার নাটক করো না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই জন্যই আমার ভয় লাগছে। তুমি কি না কি করো আমার সাথে, প্লিজ আমার কাছে এসো না। তাই বুঝছি, সোজা কথা তুমি আমার কাছে আসবে না, তাই তো? আর আমাকে আদর করতে দিবে না? যদি না দাও তাহলে এত কিছু করলে কিসের জন্য? হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য। আর তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে কাছে পাওয়ার জন্য এরকমটা করতে বাধ্য হয়েছি। তাহলে আমার কাছে আসো না কেন? আর তুমি ভয় পাচ্ছ কেন জান? কাছে এসো, তোমাকে আদর করে দিই, সব ঠিক হয়ে যাবে। তোমার লজ্জা ভয় কিচ্ছু থাকবে না, সব দূর করে দেবো আজকে। আমি সিনথিয়া কথাগুলো শেষ করার আগে জিশান ওর হাত ধরে টান দিয়ে ওকে নিচে অনেকটা কাছে নিয়ে আসে। সিনথিয়া ভয়ে চোখ বন্ধ করে নিল। ও কেমন কাঁপছে। জিশান জানে না সিনথিয়া আজকে এতটা ভয় পাচ্ছে কেন। হয়তো আজকে ওদের ফুলসজ্জার রাত এই জন্য। জিশান সিনথিয়ার সারা মুখে কিস করতে লাগলো, কিন্তু ওর ঠোঁটে কিস করলো না। তারপরেও যখন সিনথিয়ার থেকে ও কোনো রেসপন্স পেল না, তখন জিশান ও ঠোঁটে আলতো করে একটা কিস করলো। সিনথিয়া আস্তে আস্তে চোখ খুলে তাকালো। জিশান ওর নাকের সাথে নাকটা ছুঁয়ে দিয়ে বলল, কলিজা, এত ভয় পাওয়া কিসের জন্য? এত কিছু তো শুধু আমাকে পাওয়ার জন্য করেছিলে, তাহলে আমাকে এত ভয় পাচ্ছ কেন? তুমি তো আমাকে কাছে পাওয়ার জন্য এত বড় একটা ডিসিশন নিয়েছো। আজকে এরকম একটা দিনে তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ কেন বলো? জিশান, আসলে আমি। জিশান আবারও মুচকি হাসি দিল।
আর সিনথিয়া ঠোঁটজোড়া বন্ধ করে দিল। কিভাবে বন্ধ করলো সেটা আপনাদের বলতে হবে না। কি ভাবছেন সবাই? এখানে কি হচ্ছে তাই তো? জিশান সিনথিয়া রিলেশন গত 2 বছরের। জিশান আর সিনথিয়া কলেজের ফার্স্ট ডেতে দেখা হয়েছিল। সিনথিয়া জিশানদের কলেজের ম্যাডামের মেয়ে। সিনথিয়া দেখতে এতটা সুন্দর যার জন্য জিশান ওকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। সিনথিয়ার আম্মু অনেক রাগী, উনি চান না মেয়ে কোনো রিলেশনে জড়াক, তাই সিনথিয়া ছেলেদের থেকে দূরে থাকার চেষ্টা করত। জিশান সিনথিয়াকে ভালোবাসে, তাই সব সময় ওর সাথে কথা বলতে যেত, ওকে বোঝাতে চাইতো ভালোবাসে, কিন্তু সিনথিয়া ওকে বারবার ফিরিয়ে দিত। একটা বছর যখন সিনথিয়া থেকে কোনো রেসপন্স পাচ্ছিলাম না, তখন অনেক কষ্ট হচ্ছিল, আবার রাগ হচ্ছিল, কারণ এমন না সিনথিয়া আমাকে সহ্য করতে পারে না, ভালোবাসে না, ও আমাকে একটা বছরে একটু হলেও ভালোবেসেছে। হয়তো ম্যাডামের মেয়ে, এজন্য আমার থেকে নিজেকে ফিরিয়ে নিচ্ছে। বিষয়টা জিশান যতই ভাবছিল ওর ততই রাগ হচ্ছিল, তাই ও ঠিক করে আজ সিনথিয়াকে ডিস্টার্ব করবে না, তাই কলেজে আসা বন্ধ করে দেয়। তখন বন্ধুরা ওকে বোঝায় আর একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। জিশানও ঠিক তেমনই করবে ভাবে। এমনটা করলে সিনথিয়াকে নিজের করে পাবে। জিশানেরই কয়েকটা মেয়ে ক্লাসমেট ওকে অনেক আগে থেকে পছন্দ করে, আর জিশান সিনথিয়াকে পাগলের মতো ভালোবাসে। ওই জন্য মেয়েগুলো ওকে প্রপোজ করে না। জিশান ভাবে কয়েকটা মেয়ের সাথে রিলেশনের নাটক করবে। ও আবার কলেজে আসে, আর সেদিন থেকেই শুরু হয় ওর মিশন। জিশান সিনথিয়াকে দেখিয়ে অন্য মেয়েগুলোর সাথে কথা বলতে থাকে, তারপরও কোনো কাজ হচ্ছিল না। পরিশেষে উপায় না পেয়ে ওদের সাথে প্রেমের অভিনয় করতে থাকে। এবার সিনথিয়ার বিষয়টা আর সহ্য করতে পারছিল না। জিশান বুঝতে পারে সিনথিয়া জেলাস ফিল করে, তাই জিশানও ওকে দেখিয়ে মেয়েগুলোর সাথে ও নাটকটা চালিয়ে যেতে লাগলো। সিনথিয়ার বিষয়টা মানতে পারত না, মাঝে মাঝে কান্না করে ফেলত। ও আর থাকতে পারছিল না, সবকিছু ভুলে গিয়ে জিশানকে ভালোবাসে সেটা ফিল করছিল। প্রতিদিনের মতো জিশান কলেজে এসে ওদের ক্লাসমেট লামিয়া নামের একটি মেয়ের সাথে কথা বলছিল। দুজনে পাশাপাশি বসে দুজনের হাত ধরে কথা বলছিল। এমন সময় সিনথিয়া কলেজে আসে, আর এমন কিছু দেখে ওর মাথাটা পুরো গরম হয়ে যায়। আর দেরি না করে তাড়াহুড়ো করে এসে জিশানের সামনে দাঁড়ায়। ও একবার সিনথিয়ার দিকে তাকিয়ে আবার মেয়েটার সাথে কথা বলায় মনোযোগ দেয়। সিনথিয়া ওদের দুজনের হাত ছাড়িয়ে দিয়ে বলতে শুরু করে, কি হচ্ছেটা কি এখানে? কি হচ্ছে মানে? আমরা দুজন এখানে প্রেম করছি, দুজন দুজনকে ভালোবাসি, তাই এখানে বসে প্রেম করছি। তাতে আপনার সমস্যা কি? আপনার সাহস হয়ে করে আমাদের দুজনের হাত ছাড়িয়ে দেওয়া? মানে তুমি কি বলছো? তোমরা প্রেম করছো মানে? আর তোমরা দুজন দুজনকে ভালোবাসো? কি বলছো কি জিসান এসব তুমি? আপনি অতটা বাচ্চা মানুষ যে কিছু বুঝতে পারেন। দেখেন, আপনার সহ্য না হলে আপনি এখান থেকে যেতে পারেন, আর না হলে বলেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তাও এইভাবে আমাদের সাথে রোড বিহেভ করবেন না। আপনি কি ভাবেন আপনার আম্মু কলেজের ম্যাডাম দেখে আপনি যা খুশি তাই করবেন? তুমি এভাবে কথা বলছো কেন জিসান? আমি কি একটাবার বলেছি আমি কলেজের ম্যাডামের মেয়ে বলে তোমাদের কিছু করতে দিব না? কিন্তু তুমি এই মেয়েটার সাথে কথা বলবে কেন? তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে এখন আবার ওকে ভালোবাসলে কি করে? তুমি মিথ্যা বলছো, তুমি এমনটা করতে পারো না। আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো। বল জানেন আপনাকে ভালোবাসতে যাবো আমি? আপনি কি আমার, হ্যাঁ, যে আপনাকে ভালোবাসতে হবে? কেন আমি তোমার কে? মানে আমি তোমার গার্লফ্রেন্ড, ভালোবাসা। তুমি না বলতে আমি তোমার কলিজা, জান, বেবি, সোনা সবকিছু। না না, তাহলে এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে কি করে? প্লিজ জিসান, তুমি এরকম করে বলো না, আমার খুব কষ্ট হয়। তুমি আমাকে ভুলে যেতে পারো না, প্লিজ এরকম বলো না, আমার খুব কষ্ট হয়। কষ্ট হলে যেটা আপনার ব্যাপার, আপনি গিয়ে ডাক্তার দেখান, তাহলে কষ্টটা সেরে যাবে। তারপর আমাদের ডিস্টার্ব করবেন না। চল তো আমরা এখান থেকে যাই। সিনথিয়া কথাটা বলেই লামিয়াকে নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে সিনথিয়া আবারও ওদের দুজনের হাত ছাড়িয়ে দেয়। তারপর যখনই লামিয়াকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাবে, তখনই জিশান ওর হাতটা ধরে ফেলে আর বলতে শুরু করে, বলে ওকে হাত দেওয়ার চেষ্টা করবে না। আপনি কোন সাহসে আমাদেরকে বাধা দিচ্ছেন? আমরা যেখানে খুশি সেখানে প্রেম করবো, তাতে আপনার কি? আপনার তো সমস্যা সে কিসের জন্য বুঝতে পারছে না। কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে কি করে? প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না, থাকতে পারবো না তোমাকে ছাড়া, সত্যি মরে যাবো। সেটা আপনার বিষয়, কিন্তু আমি আর আপনাকে ভালোবাসি। আপনার মতো একটা অহংকারী মেয়েকে ভালোবাসা আমার জন্য ভুল ছিল, তাই সেটা বুঝতে পেরেছি। তবে এটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি যদি এখনই বলি ও আমাকে এখনই বিয়ে করে নিতে পারে, আপনি পারবেন? পারবেন না। আপনি শুধু আপনার আম্মুর ভয়ে আমাকে ভালোবাসেন সেটা প্রকাশ করতে পারেননি, তাহলে আপনাকে ভালোবাসবো কি করে?
আপনার কোনো যোগ্যতাই নেই আমাকে ভালোবাসেন। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে অন্য কারো হতে দেব না। প্লিজ তুমি আমাকে এইভাবে দূরে সরিয়ে দিও না, তাহলে আমি সত্যিই মরে যাব। এবার জিশান আর কিছু না বলে চলে আসতে গেলে তখন সিনথিয়া জিশানের হাতটা ধরতে গেলে ও হাত ছাড়িয়ে নিয়ে ওকে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়ে নামিয়ে নিল। তারপর বলল, বলে আপনি আর আমাকে ভালো করবেন না, তাহলে কিন্তু আমার ঠিক খারাপ কেউ হবে না। আমি মেয়েটার সাথে যা ইচ্ছে তাই করবো। আপনি আর কখনো আমাকে কিছু বলতে আসবেন না। জিশান আমার কথা। সিনথিয়া আর কিছু বলার আগেই জিশান লামিয়ার হাত ধরে টানতে টানতে কলেজের পেছন দিকটায় চলে আসলো। সিনথিয়া ভাবতে লাগলো ওরা কি না কি করে, তাই ও দেরি না করে কলেজের পেছন দিকটায় চলে আসলো। জিশান আর লামিয়া দাঁড়িয়ে আছে। সিনথিয়া এগিয়ে আসলে জিশান ওর দিকে ফিরল। সিনথিয়া জিশানের সামনে আসলে জিশান ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। সিনথিয়া থ হয়ে গেল আর জিশান বলতে লাগলো, এখন বুঝতে পেরেছো তো ভালোবাসা মানুষকে কষ্ট দিলে কতটা খারাপ লাগে, কতটা ভালো তুমি আমাকে করেছো। আমি শুধু এতটুকু রিয়েলাইজ করার জন্য এতটুকু সময়ের জন্য কষ্ট দিলাম। ওখানে যদি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতাম, তুমি হয়তো এমন কিছু করতে যার জন্য তোমার আম্মু আজকে সবটা জেনে যেত। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি জানি তো তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি সেটা প্রকাশ করতে চাইছিলে না কেন বলো? কারণ আম্মু প্রেম ভালোবাসা পছন্দ করে না। আব্বুর সাথে আম্মুর বিয়েটা ঠিক এভাবেই হয়েছিল, কিন্তু আব্বু আম্মুর সম্পর্কটা বেশি দিন টেকেনি। আমি হওয়ার কিছুদিন পরেই আব্বু আম্মুকে ছেড়ে চলে যায়। তাই আম্মু চায় না আমার অন্য কোনো ছেলের সাথে এমন কোনো সম্পর্ক যার জন্য আমি কষ্ট পাই। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। দেখো আমার আব্বু আম্মুকে বললেই ওরা তোমাকে মেনে নেবে, কারণ আব্বু আম্মুর আমি একমাত্র সন্তান। আমি যা চাই ওরা তাই দেবে। দেখো আমি তোমার আম্মুকে ঠিকই রাজি করিয়ে নেব। 2টা বছর পর সিনথিয়ার আম্মু সবটা জানতে পেরে যায় জিশানের সাথে সিনথিয়া রিলেশনে আছে। সিনথিয়ার আম্মু অনেক রাগারাগি করে, ওর বিয়ে ঠিক করে দেয়। সিনথিয়া সেদিন কান্না করে জিশানকে বলেছিল ওকে ছাড়া বাঁচতে পারবে না। জিশান অনেক ভেবে সিনথিয়াকে সুইসাইড করার নাটক করতে বলে, আর তাতেই ওর আম্মু সবটা মেনে নেয়। সিনথিয়ার সামান্য নাটকে ওর আম্মু একদম কুপোকাত আর ভেবে নিয়েছিল সিনথিয়া সত্যি সুইসাইড করার চেষ্টা করেছে। আর তারপরে সিনথিয়ার আম্মু নিজে এসে অনেক রিকোয়েস্ট করে জিশানের আব্বু আম্মুকে রাজি করায়। আজকে বিকেলে ওদের বিয়েটা হয়েছে পারিবারিক ভাবে, আর বাসর ঘরে যেটা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। জিশান সিনথিয়াকে আদর করতে করতে বিছানায় শুইয়ে দেয়। সিনথিয়া ওকে বাধা দিতে গেলে জিশান বলে, এত ভালোবাসো, কাছে করার জন্য এরকম একটা নাটক করতে পারলে তাহলে আমার আদরটুকু নিতে পারবে না? ফাজিল ছেলে, দেখছিলাম তুমি কি বলো। আমি কি বারণ করেছি নাকি? আমি তো চাই তুমি আমাকে সবসময় আদর করো। তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? সবাই কেমন করে তাকিয়ে আছে। লাইটটা তো অন্তত অফ করে দিয়ে এসো। ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। এই যে ভাইরা, আপনারা এখানে কি দেখেন? ভাগেন, আমি আমার বউকে একটু আদর করি। মারাজুরি করা বাদ দাও, দাঁড়াও আমি সব খুলে দিচ্ছি। আচ্ছা আমি বুঝি না, সবসময় কি তোমার ইচ্ছাতেই হবে নাকি আমার কি একটু ইচ্ছা করে না? আমি তো তোমার ভালোর জন্যই বললাম, তোমার কষ্ট করার দরকার নেই, আমি সব খুলে দেই। আমি আজকে মন ভরে তোমাকে আদর করব, তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ আমিও তো চাই আজকে আমরা অজানা সুখে হারিয়ে যাব। সব ঠিক আছে, কিন্তু আজকে রুমের লাইটটা অফ হবে না। যা দুষ্টু, আমার লজ্জা করে না বুঝি। তারপর সারা রাত আকাশ নিজের মতো করে তারাকে আদর করে। তারাও অজানা সুখের দেশে হারিয়ে যায়। আকাশ ওর জীবনে হঠাৎ করে আসে, তারাকে প্রচন্ড রকমের ভালোবাসে। আকাশকে তারাও অনেক ভালোবাসে। দুজন দুজনকে এক নজর দেখা ছাড়া যেন দিন কাটে না। পরের দিন বিকাল বেলা, তারা তারা কোথায় তুমি? হ্যাঁ এই তো বলো, কাজ করছিলাম। এত ডাকছো কেন? এত ডাকছি মানে রেডি হওনি কেন এখনো? এই তো কাজ করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। এক জায়গায় যাওয়ার আগে এত কাজ কেন রাখো বলো তো? রাখতে হয় না বুঝলে, কাজ এমনিতেই থাকে। এবার একটু দয়া করে রেডি হয়ে এসে আমায় উদ্ধার করো, যেতে হবে তো। রাগ করছো কেন আকাশ? বলছি তো একটু কাজ ছিল তাই। না আমি তো খুব খুশি হয়ে আছি, চলো এবার। এভাবে বকলে কিন্তু আমি যাব না বলে দিলাম। মানে আমি কি রাখতেও পারবো না? আজব তো, কতদিন ধরে একটু বের হবার ফুরসত খুঁজছি, যাও পেলাম, তাতেও তুমি দেরি করে বসে আছো। আর আমি রাগলেও আবার আমারই দোষ, আমাকে সারেন্ডার করতে হবে। তারা এক করে দাঁড়িয়ে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে কাঁদছে। আকাশ এক নাগারে কথাগুলো বলে একটু থামে, তারপর তারার মুখে
চোখের দিকে তাকায়, দেখে ও নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর চোখে জল দেখে স্তম্ভিত হয়ে যায় নিজে। বুঝতে পারে এর আগে উত্তেজিত হয়ে এমন ব্যবহার করা উচিত হয়নি ওর। অপরাধ বোধ হতে থাকে ভেতরে ভেতরে। আকাশ এবার তারার কাছে এগিয়ে যায়, আলতো করে হাত বাড়িয়ে জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে তারাকে। তারা ওর উষ্ণ আদরণীয় ছোঁয়া পেয়ে এবার একটু শব্দ করেই কেঁদে ফেলে। আকাশ বুঝতে পারে একটু বেশি বেশি হয়ে গেছে এবার, আর তা আদর করেই পোষাতে হবে। তাই শান্ত গলায় বলল, তারা ওঠো, দেরি হচ্ছে তো। তারা কোনো জবাব দিচ্ছে না। আকাশের বাহু ধরে লুকিয়ে তখনও চোখের জল মুছছে। আকাশ আবারও নরম কণ্ঠে বলল, তারা এভাবে ফোপাতে থাকলে এবার কিন্তু মেলা শেষ হয়ে যাবে। যাব না আমি। তারার কণ্ঠে অভিমান স্পষ্ট। আকাশের তা বুঝতে বাকি থাকে না। সহজে মানানো যাবে না আজ, এটাও বোঝা যাচ্ছে ঠিকই। অন্যভাবে আগলে মানিয়ে নিতে হবে। তাই একটু দুষ্টু বুদ্ধি ট্রাই করলে মন্দ হবে না। আকাশ বলে, যেতে বলছি কই? আমি তো বললাম উঠে পড়ো। তোমার যেহেতু কাজ আছে আমি তবে একাই যাব ভাবছি, তুমি কাজ ছেড়ে নাও। তারা এবার রেগে যায় আকাশের কথা শুনে। এমনি রাগ দেখিয়ে বকা দিয়ে কষ্ট দিল, তার উপর আবার মান্না ভাঙিয়ে একাই যাওয়ার পরিকল্পনা করে ফেলেছে। বাহ, তারা এক ছটকায় আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয় নিজেকে। তারপর বলে, তুমি যাবে? হ্যাঁ যাবো তো। আমাকে রেখেই যাবে? তোমার তো কাজ আছে বললে, দেরিও হলো, আবার কাজ বাকি রয়েছে। থাক, সমস্যা নেই। আকাশ আবার কাঁদাবে আমাকে? ও মা, কেন কাঁদাবো? কাঁদাবো না তো। তাহলে আমাকে না নিয়ে কি করে যাওয়ার কথা ভাবছো? কি করবো বলো? আজকের দিনটা অপেক্ষা করি বছরের বাকি 364 দিন ধরে, কারণ এই দিনেই যে প্রথম শুক্তারাকে পেয়েছিলাম। তাই এই দিনটাকে আমি কোনো কর্মব্যস্ততা আর গতানুগতিক নিয়মাদির মাঝে পিষ্ট করে হারাতে চাই না। তারা আকাশের কথাগুলো শুনে আনমনা হয়ে পড়ে। কখন যে চোখ থেকে জল গড়িয়ে পড়েছে তাও নিজেই খেয়াল করেনি। আকাশ কথা শেষ করে তাকাতেই তারার চোখে জল দেখে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। আবার কি হলো তারা? আচ্ছা, তুমি কেন আমাকে এতটা আগলে রাখো, এত গুরুত্ব দাও বলো তো? আমি কি এতটা মূল্য পাওয়ার যোগ্য? তারার কণ্ঠে কোথাও যেন ভীতি লুকিয়ে আছে। আকাশ নিজের ভরসা ভরা হাত বাড়িয়ে তারার হাতটা ধরে বলে, কেন আগলে রাখি, কেন চিন্তা করি, কেন তোমার মূল্যটা সবার উপরে থাকে? এসবের কারণ আমি বলবো না, মুখের কথায় কি বা আসে যায়, অনুভূতিতে সব বুঝে নিতে হয়। আর আমি জানি তুমি বোঝো আমি কি এবং কেন করি। তারার চোখে মুখে যে প্রশান্তি ছুঁয়ে যাচ্ছে তা আকাশের বুঝতে বাকি থাকে না। হাতটা এগিয়ে ছেড়ে দেওয়ার ভঙ্গিমাই বলে, জলদি রেডি হবে, একদম 5 মিনিটে। আমি অপেক্ষা করছি, কিন্তু জানি এই দিনটা আমার জন্য যেমন সবচেয়ে কাছের, তোমার ক্ষেত্রে ততটাই। আমরা তো উভয়ের পরিপূরক, তাই না? তারার চোখের কোণে জমে থাকা আনন্দ অশ্রুটুকু সরিয়ে ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে রেডি হতে চলে যায়। মেলায় মোটামুটি দ্রুত পৌঁছে গেল আকাশ আর তারা। আসলে এই সময়টাই এই সমসাময়িকের বসানো মেলায় ওরা ছোট ছোট আনন্দ ঘন মুহূর্তগুলোকে আবিষ্কার করে নেয়। আকাশ যেন বুঝে তারার মানসিকতা, ওর কখন কি প্রয়োজন, ওর কিসে ভালো কিসে মন্দ, আর কেন ভীতি কাজ করে ওর মধ্যে। তবে সবটা ওকে বুঝতে দেয় না। তারাও জানে যে আকাশ ওকে সামনে নিতে ভরসা দিয়ে আগলে রাখতে অনেক কিছু লুকিয়ে চেপে যায়। তবু মনে সান্ত্বনা নিতে চুপ করে থাকে। ভয় একটাই, যদি আকাশ হারিয়ে যায় তবে কি হবে ওর? ও তো বেঁচে থাকতেই পারবে না। ভিড় ঠেলে মোটামুটি ভেতরের দিকে চলে যায় আকাশ তারাকে নিয়ে। তারার ভিড়ের মাঝে অস্বস্তি হচ্ছে, তবুও আকাশের হাত শক্ত করে চেপে ধরে এগিয়ে চলেছে সামনের দিকে। আসলে মেলার গভীরে না যেতে পারলে মজা নেই, তবে ভেতর অব্দি পৌঁছানোটা কষ্টসাধ্য খুবই শেষের দিনগুলো। তারার কষ্ট হলেও ও আকাশের হাত ছাড়তে রাজি নয়। যেখানে নিয়ে যাই যাক, আপত্তি নেই বিন্দু মাত্র। কারণ যদি হারিয়ে ফেলে একটু স্বস্তি খুঁজে নিতে গেলে। এটা সেটা দেখে কিনে হাঁটতে হাঁটতে একটু দূরে একটা জায়গায় এসে থেমে যায় আকাশ। তারাও দাঁড়িয়ে পড়ে ওর জন্য। সামনে সাজিয়ে রাখা স্টলগুলোয় যেতে 2-1 মিনিট লাগতো জাস্ট। তারা বেশ উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো আকাশ, কোনো সমস্যা? আমি একটু আসছি, তুমি দাঁড়াও এখানে। কোথায় যাবে আকাশ? তারার চেহারায় ভীতি প্রখর হচ্ছে। মনে হচ্ছে হয়তো এবার হারিয়ে যাচ্ছে আকাশ। আকাশ ওকে ভরসা দিয়ে বলে, ওদিকে না,
আমি একরকম চুলের কাটা দেখেছি, তারা শেপের। নিয়ে আসি, দাঁড়াও। লাগবে না আমার, তুমি চলো সামনে। আরে দাঁড়াও না, যাবো আর আসবো শুধু। লাগবে না আমার। আহা তারা, কি হলো তোমার? একটু দাঁড়ালে বিশেষ ক্ষতি হবে না তো? আমি ওইটা আনবই, অপেক্ষা করো। আকাশ তারার হাত ছাড়িয়ে কিছুটা পেছনে ফিরে যায়। তারার মন কিছুতেই সায় দিচ্ছে না, হাত কিছুতেই ছাড়তে চাচ্ছিল না। তবে ও জেদ আর ভরসার কাছে হার মানতে হলো। তবে মনকেও যে মানানো যাচ্ছে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও আকাশ ফিরে আসে না। তারা এক ধ্যানে দাঁড়িয়ে অপেক্ষা করলেও আকাশকে ফিরে আসতে না দেখে মুচড়ে পড়ে একেবারে, চিৎকার করতে থাকে। আকাশ, আকাশ কোথায় গেলে তুমি? আমাকে একা করে দিয়ে যেও না। হুট করে বিছানায় শোয়া থেকে উঠে বসে তারা, আশেপাশে তাকায় একবার। সবকিছুই ঠিকঠাক আছে নিজ জায়গায়। তার মানে স্বপ্ন ছিল? স্বপ্ন কথাটা ভাবতেই চোখের জল গড়িয়ে পড়তে থাকে তারা। ওর জীবনে দেখো সব স্বপ্নই তো কাল হয়ে গিয়েছে, কিছুই অবশিষ্ট নেই আর। মা কত আগেই ছেড়ে চলে গেছে ওপারে, বুঝলো না একটুও যে ওর জীবনটা কার হাতে চলবে। বাবা তো কখনো বুঝলো না মন কি বলে, শুধু নিজেরটা জোর জবরদস্তিতে আদায় করিয়েছেন, এই যা। আর তারপর আকাশ এলো জীবনে। ও সত্যি তার জীবনে আকাশের মতো ভূমিকা রাখত, সত্যি আকাশ হয়েছে তো, যার কোথাও ছায়া আর মায়ার কমতি নেই। তবে শেষটা ভিন্ন হলো যে আকাশের অস্তিত্ব পৃথিবী থেকে কখনো উঠে না গেলেও এই আকাশ যে হারিয়ে গেল তাও হুট করে। তারা একবার নিচের দিকে তাকিয়ে দেখে পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। তবে চরম শৈত্যানুভূতি হচ্ছে ওর। বালিশের পাশে নিয়ে শোয়া ঘড়িতে তাকিয়ে দেখে ভোর হতে বেশ খানিকটা সময় বেঁচে রয়েছে। এই সময়টা সুখ তারা দেখা যায় আকাশের কোণে। আরো অনেক তারাকে পর্যবেক্ষণ করা যায় নিবিড় ভাবে, অনুভব করা যায় পরিবেশটাকে, যেমনটা আকাশে তারার মেলা বসলে হয়। তারা বারান্দায় গিয়ে বসে এক মনে আকাশের দিকে তাকিয়ে রয়, আপন মনে গুনগুন করে কথা বলে। আসলে মনে মনে অনেক কথাই বলা হয় এভাবে রোজ। তবে বাস্তবে আকাশ ওর জন্যই নয় তা ভাবলে নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে ইচ্ছে হয়। কারণ এতে যে আকাশে হারিয়ে যাওয়ার সুযোগও পেত, তাতে তো আকাশকে হারানোর ভয় আর থাকতো না, বরং আকাশের অস্তিত্বেই তারার বসবাস হতো। কেন হারিয়ে গেলে বলো তো আকাশ এভাবে? আমি যে হাজার তারার ভিড়ে তারার মেলায় বড্ড একা হয়ে পড়েছি, না পারছি ছুটে যেতে আর না পারছি সহ্য করতে। আমায় নিয়ে যাও না তোমার কাছে। তারা এক মনে কথাগুলো এমন করে বলছে যেন উত্তর আসছে যে, তারা আমায় খুঁজে নাও এই তারার মেলায়। আমি তো হারিয়ে যেতে চাইনি, বাধ্য হয়েছি। তুমি এসে আমায় খুঁজে নাও, ছুঁয়ে দাও, দেখবে একত্রে হারিয়ে ফিরবো তারার মেলায়। হতে যাবে কেন আমার বউ? দেখি কাছে আসো, একটু আদর করি। যেখানে আমি বিয়েটাই মানি না সেখানে তোকে স্বামী হিসেবে মানার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু কেন তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না কেন? কি সমস্যা তোমার? নাকি আমার মধ্যে কোনো দোষ আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? ভালোবাসা? কিসের ভালোবাসা? যেখানে তোকে কখনো স্বামী হিসেবে মানবো না সেখানে আবার ভালোবাসা? তোর এরকম উদ্ভট ধরনের কথা শুনে আমি বারবার অবাক হয়ে যাই। তুই এসব চিন্তা ভাবনা করিস কি করে? কেন, কি এমন হয়েছে যার জন্য তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারবে না? নাকি আমি কোনো অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে স্বামী হিসেবে মানতে নারাজ? তুমি বলো, আমার কি এমন ভুল হয়েছে যার জন্য তুমি বিয়েটাকে মানো না? তুই কি করে ভাবলি তোর মতো একটা ছেলেকে আমি স্বামী হিসেবে মেনে নেব? তুই আমাদের স্ট্যাটাস দেখেছিস? আর তোর নিজের স্ট্যাটাসটা দেখ, তোর সাথে আমার কখনোই যায় না। তোর পাশে আমি যখন দাঁড়াবো তখন লোকে কি বলবে? আমাকে নিয়ে হাসাহাসি করবে। তাহলে কি করে সেখানে আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব বলো? তুমি সারা জীবন এই স্ট্যাটাসটা নিয়ে পড়ে থাকবে। এখন তো একটু বোঝার চেষ্টা করো, ভালোবাসলে স্ট্যাটাসে বাঁধে না। তাছাড়া আমি তো তোমাদের থেকে এতটা গরিব নই যে তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখি না। হ্যাঁ, এটা ঠিক যে তোমাদের থেকে আমরা একটু অর্থের দিক দিয়ে কম বিত্তশালী, কিন্তু তাই বলে যে তুমি আমাকে এভাবে অবহেলা করবে, সবসময় দূরে সরিয়ে দেবে, সেটা কিন্তু নয়। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সেটা বলো। আমাকে ভালোবাসার মতো, আমাকে বিয়ে করার মতো জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই করেছিস, আর সেটার মাসুল তুই হারে হারে দিতে থাকবি। তুই কিছুদিন ওয়েট কর, দেখ আমি তোর লাইফটাকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে দিই। তাহলে কি তোমাকে ভালোবাসাটা আমার জন্য অন্যায় ছিল বলো? কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে ভালোবাসা তো দূরে থাক, বিয়েটা পর্যন্ত মানো না, আর স্বামী হিসেবেও মানতে পারবে না? জানি না, কিন্তু আমার তোকে সহ্য হয় না। সবচেয়ে বড় কথা এটাই। আর তুই আমার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা রাখিস না। যোগ্যতা যেদিন হবে সেদিন আসিস, একটা চান্স দিলেও দিতে পারি। যোগ্যতা নিয়ে যদি আসতে হয় তোমাকে
আমাকে ভালোবাসার জন্য, তাহলে সেই ভালোবাসা আমার দরকার নেই। তাছাড়া যদি তোমার থেকে যোগ্যতাটা বেশি হয়ে যায়, তাহলে তখন তোমাকে কেন, তোমার থেকে আরো বড়লোক বাবার মেয়েকে আমি বিয়ে করতে পারবো। তাহলে তোমার কি দরকার ছিল তখন? তোকে কে বলেছে আমাকে ভালোবাসতে? আমি তো চাই তুই আমার থেকে দূরে সরে যা। আর তাছাড়া তুই কাকে বিয়ে করবি না করবি সেটা আমাকে বলতে আসছিস কেন? খবরদার ভুলেও আমার কাছে আসবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেন আসবো না সেটা তো বলবে। এখন তো আমরা স্বামী স্ত্রী, আর আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে নিজের করে পাওয়ার, তোমাকে কাছে টেনে নেওয়ার অধিকার আর লাইসেন্সটা আমার আছে। তাহলে তুমি কেন আমাকে কাছে আসতে দিবে না? কি সমস্যা কাছে আসতে? আমি জানি তোর স্বভাবটা কিরকম, তুই একটা লুচু ছেলে। তুই কখন আমার সাথে কি করবি তার ঠিক নেই। তুই ভুলেও আমার কাছে আসবি না। যদি আসিস তাহলে আমি চিৎকার করব। চিৎকার করবে করো, কে বারণ করেছে? আমি কি বারণ করেছি? আর শোনো, এইসব পুরোনো দিনের ডায়লগ, এসব কথা বলে কোনো লাভ হবে না। তোমার চিৎকার করে থাকলে তুমি করতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, চিৎকার করলে শেষ পর্যন্ত কালকে সকালে তোমাকেই লজ্জায় পড়তে হবে। কেন লজ্জায় পড়তে হবে কেন? এই বাজে ছেলে, আমি চিৎকার করলে তাতে তোর কি? হ্যাঁ, ওই জন্যই তো বললাম করলে করো, কিন্তু কালকে যখন লজ্জায় পড়বে তখন আমাকে বলো না সব দোষ আমার। কেন সেটা তো বলবি। তুই কি সব কথা বলিস, আমার মাথার মধ্যে কিছুই ঢুকে না। তুমি যে একটা মাথা মোটা সেটা আমি খুব ভালো করেই জানি। যদি তাই না হতো তাহলে অনেক আগেই আমার মতো একজন মানুষের ভালোবাসাটা তুমি বুঝতে পারতে, আমাকে বুকে আগলে নিতে। কখনোই আমাকে ছেড়ে দূরে যাওয়ার কথাটা চিন্তা করা তো দূরে থাক, সেদিন থেকে শুনতে পেয়েছো তোমাকে ভালোবাসি, নিজের করে পেতে চাই, সেদিন থেকে আমাকে ভালোবেসে কাছে জেনে নিতে। তোর এইসব লেকচার শোনার সময় আমার নেই। তুই ভুলেও আমার কাছে আসবি না। আর 6টা মাস হয়ে গেল আমি তোর সাথে থাকবো না, ঠিক চলে যাব। তখন তোর যাকে খুশি কাজ করিস। তুমি যেহেতু আমার সাথে থাকবে না, আমাকে স্বামী হিসেবে মানো না, তাহলে আমি 6 মাস আগে যাকে খুশি তাকে টাচ করব। তাহলে 6টা মাস পরে করতে হবে কেন? যা খুশি কর, আমি কি বারণ করেছি নাকি? তাহলে বারবার আমাকে এইসব কথা বলতে হবে কেন? তোর যা ইচ্ছা তুই তাই কর, তারপর আমার সাথে বকবক করিস না। এখন চোখের সামনে থেকে আমাকে ঘুমাতে দে। বাসরাতে কি কেউ ঘুমায় নাকি? তুমি ঘুমাবে এটা কোনো কথা হলো? আসো কাছে আসো, একটু আদর করি। দেখ আমার মুডটা নষ্ট করে দিস না। আমি কিন্তু বারবার বলছি কোনো সিনক্রেট করতে যাচ্ছি না, তারপরও কেন এরকম ভাবে আমাকে সিনক্রেট করতে বাধ্য করছিস? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। সেই কলেজ লাইফের প্রথম দিন থেকে করে আসছো, আর সেই দিন থেকে জানতে পেরেছো তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সেদিন থেকে প্রচন্ড পরিমাণে অবহেলা করতে শুরু করেছো, যার জন্য ভুলেই গিয়েছি যে আমি একটা মানুষ। আমারও মন বলতে কিছু আছে, খারাপ লাগা বলতেও কিছু আছে। অবহেলা করলে আমারও কষ্ট লাগে, কিন্তু একটা কথা কি জানো তো, অবহেলা করলে না পাথরটা একটা সময় ভেঙে যায়, আর মানুষের মন সেটা তো নরম কোমল। তাই আমি এত কিছু শুনতে চাই না। তোকে বলছি না আমি তোর সাথে থাকতে পারবো না। আর যেখানে বিয়েটাই মানেই হয় না, সেখানে তোকে স্বামী হিসেবে মানে তো দূরে থাক। এখন তুই কি করবি না করবি সেটা জানি না, কিন্তু ভুলেও আমার কাছে আসবি না। টয়া আর কিছু বলতে না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো উল্টো দিকে ঘুরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে খেতে লাগলো। যেটা ভেবেছিলাম সেটাই হলো। শেষ পর্যন্ত এই মেয়েটাকে বিয়ে করে বাসরাতে এভাবে একা একা বেলকনিতে দাঁড়িয়ে থাকতে হলো। কি এমন অন্যায় করেছিলাম উপরওয়ালা সেটা ভালো জানে, যার জন্য এইভাবে এতটা অবহেলা সহ্য করতে হচ্ছে। সারাটা রাত বাপ্পি আর ঘুমাতে পারল না, বারবার রুমে আসতো আর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। আপনারা কি ভাবছেন এখানে কি হতে পারে, তাই তো? টয়ার কথাতে অবশ্য এতক্ষণে বুঝে গেছেন যে ও অনেক বড়লোক ফ্যামিলির মেয়ে, আর বাপ্পির অবস্থা ওদের মতো অতটা ভালো নয়। কিন্তু টয়ার পাশে দাঁড়ানোর মতে তার উচ্চ পর্যায়ে যাওয়ার মতো অ্যাবিলিটি ওদের আছে। তারপরও টয়া সেটা মানতে নারাজ। ও ভাবে ওদের যত টাকা পয়সা আছে আর কারো ততটা নেই, যার জন্য বাপ্পি ওর পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। তো যেদিন থেকে কলেজে টয়ার সাথে বাপ্পির প্রথম দেখা হয়েছিল, সেদিন থেকে বাপ্পি ওর প্রতি ফিদা হয়ে গেছিল। কারণটা টয়া দেখতে যথেষ্ট সুন্দরী, কিন্তু ওর ব্যবহারটা মোটেও ভালো না। কখনো বাপ্পির সাথে ভালো ব্যবহার করতে দেখেনি, হয় রেগে কথা বলে, না হলে গায়ে হাত তোলে। আর যে ছেলে ভুলেও একটাবার প্রকাশ করেছে টয়াকে পছন্দ করে, তাহলে তাকে কলেজের সামনে কি অবস্থা করেছে সেটা বাপ্পির ভালো করে জানে। কিন্তু আজকে হঠাৎ করে ওদের বিয়েটা হয়ে গেল, তাও সেটা একটু অদ্ভুত ভাবে। বাপ্পি একটা বছর টয়ার পিছনে পড়েছিল। টয়ার অবহেলা অপমানটা আর ইগনোর করাতে বাপ্পি একটা সময়
ওর দূরে সরে যেতে বাধ্য হয়েছিল। কখনো নিজের করে পাওয়াটা সম্ভব না, কারণ ওকে বোঝাতে বোঝাতে ব্যর্থ হয়ে গেছিল। এমন কোনো অপমান নেই যেটা টয়া ওকে করেনি, যার জন্য বাপ্পির অনেক বেশি খারাপ লাগতো। তাই নিজেকে আর ছোট করতে চায়নি, দূরে সরিয়ে নিয়েছিল। তারপর কয়েকটা দিন আগে বাপ্পি জানতে পারলো টয়া নাকি একটা ছেলেকে পছন্দ করে, আর সেই ছেলের সাথে ওর বিয়েটা ঠিক হয়েছে। সব শোনার পরে বাপ্পির খারাপ লেগেছিল, তারপরও ভেবেছিল আমার ভালোবাসাটা না হয় নাই সফল হলো, কিন্তু ও যাকে ভালোবাসে তার সাথে যেন সারা জীবন সুখে থাকে, তাতেই আমি অনেক হ্যাপি থাকবো। বাপ্পি কথাগুলো ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিন থেকে সবটা মেনে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিয়ের দিন বিয়ের ঠিক আগ মুহূর্তে যখন বর আসবে, তখন সবাই জানতে পারে টয়ার বয়ফ্রেন্ড একজন নারী পাচারকারী, আর আজকে পুলিশের কাছেও ধরাও খেয়েছে। এমন কিছু শুনে টয়া আপুর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। উনি অসুস্থ হয়ে গিয়েছিল, কি করবে ভেবে উঠতে পারছিল না। টয়ার আপুর এরকম দুরবস্থা দেখে ওর একটা বান্ধবী এসে ওনাকে বাপ্পির বিষয়টা বলে সব শোনার পর টয়ার আপু বাপ্পির সাথে টয়ার বিয়ে দিয়ে ওনার সম্মানটাকে বাঁচাতে বাঁচায়। টয়ার আপুর কথাতে বাপ্পির আব্বু আম্মু প্রথমে রাজি হচ্ছিল না, কারণ টয়া ওকে সহ্য করতে পারে না। তখন টয়ার আব্বু ওকে অনেক রিকোয়েস্ট করে বলেছিল বিয়েটা করে নিতে। হয়তো প্রথম কিছুদিন টয়া ওকে মেনে নেবে না, তারপর ঠিকই মেনে নিবে। আব্বু আম্মুর কথাতে বাপ্পি বিয়েটা করে নিয়েছিল। বিয়ের সময় টয়া হয়তো কোনো সিন ক্রিয়েট করেনি। বাপ্পি ভেবেছিল সবটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। বাপ্পি জানতো না বাসর ঘরে আসলে টয়া এমন ভাবে ওর সাথে সিন ক্রিয়েট করবে। তো বাপ্পি ব্যালকনিতে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আর নীরবে চোখের জল ফেলছে। এর মাঝে সকাল হয়ে গেছে। ফজরের আজান দিতেই বাপ্পি গিয়ে নামাজ পড়ে নেয়। তারপর টয়াকে ডাকতে শুরু করে। টয়াকে ডেকে ওঠানোর সাথে সাথে ও রেগে উঠে বসে আর বলতে শুরু করে, কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন? কি সমস্যা তোর? আজান দিয়েছে, নামাজ পড়ে না। তোর পড়ার ইচ্ছা থাকলে তুই পড়, না হয় আমাকে ডিস্টার্ব করছিস কেন? ঘুমাতে দে আমাকে। সারা জীবন অনেক ঘুমিয়েছো, এখন থেকে আর এমনটা চলবে না। আর তুমি কি ভেবেছো তুমি আমাকে স্বামী হিসেবে মানো না বলে আমি তোমাকে নিজের মতো চলতে দিব? কখনোই না। সেটা যদি ভেবে থাকো তাহলে ভুল ধারণা। ওঠো, গিয়ে ফ্রেশ হয়ে ওযু করে নামাজটা পড়ে নাও। টয়া বাপ্পির কথা না শুনে আবার শুয়ে পড়ল। বাপ্পি তখন আর কোনো উপায় না পেয়ে ওকে কোলে উঠিয়ে তারপর ওয়াশরুমে গিয়ে নিয়ে গেল। বাপ্পির কর্মকাণ্ডে টয়া প্রচন্ড পরিমাণে রেগে গেল। তারপর বাপ্পি ওকে কোল থেকে নামাতে ও বাপ্পিকে থাপ্পড় মেরে দিল। সাথে সাথে ওর গায়ে যেন আগুন জ্বলে উঠল। ও আর দেরি না করে টয়াকেও দুইটা থাপ্পড় মেরে দিল। রেগে ওর গলাটা চেপে ধরে বলতে লাগলো, একদম নাটক করার চেষ্টা করবি না, তোর জন্যই সব হয়েছে। তোকে ভালোবেসে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, আর তুই বুঝতেই পারছিস না এত নাটক কি করে করতে পারিস। আমি নেহাত ভালো ছেলে, তাই তোর সাথে এতদিন সিন ক্রিয়েট করিনি, কিন্তু এখন থেকে আর না। আমি বুঝতে পেরেছি সোজা কথায় কাজ হবে না, তোর সাথে সেই ব্যবহারটা করতে হবে যেটা একটা মাতাল তার স্ত্রীর সাথে করে। তাহলে তুই বুঝতে পারবি অহংকার কতটা ভয়াবহ। তোর এই অহংকার আমি খুব শীঘ্রই ভেঙে দেব। তোর জন্য অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আর না। শেষ পর্যন্ত তোর বাবার সম্মানটা বাঁচাতে তোকে বিয়ে করেছিলাম, আর তুই কিনা আমার সাথে এরকম মিসবিহেভ করছিস। দাঁড়া, তোকে তো আমি সোজা করে ছাড়বো, না হলে আমার নামও বাপ্পি না। বাপ্পির এরকম রাগী চেহারা দেখে ভয়ে টয়া চুপসে গেছে। ও চোখগুলো বন্ধ করে রেখেছে। বাপ্পি খেয়ালে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তখন ওকে ছেড়ে দিল। তারপর রেগে সেখান থেকে বেরিয়ে যেতে একটু পর টয়া ফ্রেশ হয়ে বের হলো। তখন বাপ্পি কিছু বলার আগেই টয়া নামাজ পড়ে নিল। বাপ্পি মনে মনে ভাবতে লাগলো, তোকে সোজা করতে হলে আমাকে গরম হতে হবে। অনেক নরম ভাবে বুঝিয়েছি, কিন্তু বুঝেছি কুকুরের লেজ এত সহজে সোজা হবে না। তোকে সোজা করতে হলে আমাকেই করতে হবে। সেদিন থেকেই বাপ্পি টয়ের উপর অধিকার খাটাতে শুরু করে। উঠতে বসতেই বাপ্পি ওর সাথে রাগী কণ্ঠে কথা বলে, যার জন্য টয়া ওর সাথে কোনো প্রকার রাগারাগি করার সাহস পায় না। এর মাঝেই বাপ্পি খেয়াল করেছে ও যতবার টয়ার কাছে যাওয়ার চেষ্টা করে টয়া ততবারই ওর থেকে দূরে সরে যায়। বাপ্পি অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছে, আর কিছুদিন টয়াকে বোঝানোর চেষ্টা করবে, তারপর ওর লাইফ থেকে অনেক দূরে হারিয়ে যাবে। বাপ্পি আরো একটা মাঠ বাপ্পিকে বোঝানোর চেষ্টা করলো, তারপর যেন টয়া বুঝতেই চায় না। বাপ্পি আর কোনো উপায় না পেয়ে বাসা থেকে চলে গেল। প্রথম কয়েকটা দিন টয়া বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও একটা সপ্তাহ পার হতেই ওর বেশ ভয় হচ্ছিল। ও ভাবতে শুরু করেছিল বাপ্পি কিছু করে ফেললো না তো, তাই এখন
বেশ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওরকম কান্নাকাটিতে আব্বু আম্মু ভেবেছে ওদের সম্পর্কটা অনেক মধুর, কিন্তু ওরা তো জানে না টয়া আর বাপ্পির মাঝে কিরকম সম্পর্ক। একটা মাস পর বাপ্পি বাসায় ফিরে আসে, আর টয়া অনেকদিন আগে ওর বাসায় চলে গেছে। বাপ্পি বাসায় এসে ওকে দেখতে না পেয়ে ভাবে যে সম্পর্ক টিকবে না, ও আর সেই সম্পর্ক রাখবে না। বাপ্পি বাসায় আসছে জানতে পেরে টয়াও ওর বাসায় আসে। তারপর রুমে আসতেই দেখে বাপ্পি কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে আছে। টয়া কোনো কথা না বলেই বাপ্পির পাশে শুয়ে পড়ে তারপর ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে শুরু করে, এই কোথায় গিয়েছিলে তুমি? জানো না তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়, তারপর কেন আমাকে ছেড়ে গেলে? টয়ার এরকম কথাতেই বাপ্পি অনেকটা অবাক হয়। তারপর উঠে বসে আর খেয়াল করে টয়া ওকে জড়িয়ে ধরে রেখেছে। বাপ্পি ওকে ছাড়িয়ে নিয়ে উঠে বসে আর বলে, কি হলো না, তুমি বাসায় চলে গিয়েছিলে, তাহলে আবার আসতে চাই? আর ভয় পেও না, 6টা মাস পর তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবে। তুমি যেটা সবসময় আমার থেকে চেয়ে এসেছো। আমি বুঝে গেছি এই সম্পর্কটা কখনো ঠিক হবে না। তুমি চলে যেতে পারো এখানে। আর কোনো নাটক অন্তত করো না যার জন্য আব্বু আম্মুর কাছে আমাকে ছোট হতে হয়। আমি কোনো নাটক করছি না। এই একটা মাসে আমি বুঝে গেছি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তুমি আমাকে কত ভালোবাসো, যার জন্য আমাকে দেওয়ার কষ্টটা সহ্য করতে না পেরে এখান থেকে চলে গিয়েছিলে। আমি কারোর উপর রাগ করিনি, কারো অবহেলাতে কষ্ট পাইনি। তুমি বাসায় চলে যাও, আর খুব শীঘ্রই যেটা চেয়েছিলে সেটা পেয়ে যাবে। এসব কথা বলার কোনো দরকার নেই। না, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে রেখে কোথাও যাব না, থাকতে পারবো না তোমাকে ছাড়া। তাই একটা মুহূর্তের জন্য এখান থেকে কোথাও যাব না। তুমি আমাকে এখন যতই অবহেলা করো, আমার এখন শুধু তোমাকেই চাই। কিন্তু আমার আর তোমাকে চাই না। অনেক বোঝানোর চেষ্টা করেছি, তখন বুঝতে পারিনি। এখন নিজের মনকেই বুঝিয়ে নিয়েছি। পাগল তুমি না, আমি ছিলাম। যার জন্য পাগল ছিলাম তাকে বোঝাতেই পারিনি। এখন ছাড়ো, আমাকে আর এসব কথা বলতে এসো না। বাপ্পি উঠে গেল। টয়া আবারও ওকে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কান্না করতে লাগলো। 1 ঘন্টা যাবৎ টয়া ওকে বোঝাতে লাগলো, কিন্তু বাপ্পি মানতে নারাজ। তাই একটা সময় টয়া বলতে লাগলো, তুমি যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দাও, তাহলে আমি সত্যি বাসায় গিয়ে সুইসাইড করে নেব। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আর তুমি তো জানো আমি রাগী আর অহংকারী একটা মেয়ে। তাহলে কেন আমাকে এখন মাফ করতে পারবে না? বাপ্পি বুঝতে পারলো এবার বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ টয়া সেই তখন থেকে ফুপিয়ে কান্না করছে, যার জন্য কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তাই বাপ্পি ওকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, ঠিক তো, আর কোনো অহংকার দেখাবে না তো? এখন থেকে ভালো মেয়ে হয়ে যাবে তো? তুমি যেমনটা চাও আমি ঠিক তেমন হয়ে যাব। তারপরও শুধু আমাকে ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে, যাবো না। এখন কান্না থামাও। এই কান্না থামবে না যতক্ষণ অবধি না তুমি আমাকে আদর না করে দিবে। ওকে, করে দিচ্ছি। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।